ঘটনায় চলে যাই, এবং আজকে জাতীয় শোক দিবস আমরা জানি। সো আমরা এখন ঘটনায় চলে যাব, এবং আমরা শুরুতেই আমাদের যে অতিথিরা আছেন তাদের ঘটনা দিয়ে আজকে শুরু করতে চাই। আপনার নামটা একটু প্লিজ বলবেন, এবং আপনি কোথা থেকে এসেছেন যদি আমাদের একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আমি মীর সাজ্জু, নারায়ণগঞ্জ ফতুল্লা লালপুর থেকে এসেছি। আপনার ঘটনা শুনি আমরা। জি রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্লিজ। এটা হচ্ছে রাসেল ভাই আপনার নানাকে নিয়ে। হ্যাঁ, 1985 এর কথা, আমার নানাকে নিয়ে। রাসেল ভাই, আমার নানা এখন মৃত। ওনার নাম ছিল হাজি আলেকচান ব্যাপারী। তো রাসেল ভাই নানার সস্তাপুরে থাকতো, ফতুল্লা সস্তাপুরে। তো রাসেল ভাই সে সস্তাপুরের মধ্যে মোটামুটি খুব পপুলার একজন পার্সন ছিল, খুবই পপুলার একজন পার্সন ছিল। এলাকার মোটামুটি সবাই তাকে এক নামেই চিনতো। আচ্ছা। তো রাসেল ভাই তার ছেলের জন্য, মেয়ে দেখার জন্য রাসেল ভাই সে একদিন মেয়ে দেখতে যায়। আচ্ছা। তো মেয়ে দেখতে যাওয়ার পরে সে বাসায় আসে। বাসায় আসার পর মোটামুটি সে সুস্থই ছিল। আসার পর হুট করে সে অসুস্থ হয়ে পড়লো। তো অসুস্থ হয়ে পড়লো, এমন সময় তাকে ডাক্তার, মানে আগে কোনো এই অসুস্থতার কোনো বালাই ছিল না? না, এরকম কোনো সিমটম ছিল না তার। তো রাসেল ভাই হুট করে সে অসুস্থ হয়ে গেল। তো সবাই ইটি করে ডাক্তারের কাছে নিয়ে গেল তাকে। তো ডাক্তাররা তারা কোনো ডিজিজ আর কি, রোগ ফাইন্ড আউট করতে পারে নাই যে তার আসলে রোগটা কি। তো এরকম অনেক ডাক্তার মফস্বল এরিয়াতে যেহেতু সে থাকে, যে মফস্বল ডাক্তার আছে, এমবিবিএস বা হসপিটাল না, কোনো মানে রোগ নাই তার কোনো। তো এক পর্যায়ে রাসেল ভাই তাকে 3-4 দিন এরকম কেটে গেল। 3-4 দিন পর রাসেল ভাই সে মোটামুটি বাসায় এখন। তো রাসেল ভাই যেহেতু 1985 এর কথা, 85-র কথা, 1900, সেহেতু রাসেল ভাই ওই সময় কবিরাজ বলে সবাই অনেকেই বিশ্বাস করতো, যেটা এখনকার সমাজে অনেকটা বিলুপ্ত প্রায়। তো রাসেল ভাই এরকম বললো, আমার নানুকে বললো আর কি, যে এমন এমন অমুক জায়গায় একটা কবিরাজ আছে, আপনি দেখান। তো রাসেল ভাই এরকম অনেক কবিরাজি দেখালো, কিন্তু কোনো মানে তার আসলে কি তার রোগটা কি বা তার প্রবলেমটা কি, এটাই ফাইন্ড আউট করতে পারে নাই কেউ। তো এমন সময় রাসেল ভাই মানে তার শরীরের কন্ডিশন আরো খারাপ হয়ে গেছে, প্রায় আজকে 7-8 দিন তার কোনো রোগ ফাইন্ড আউট করতে পারে নাই এখনো। তো এরকম একটা সময় রাসেল ভাই যেমন সকালে ফজরের আজান দিছে, তার কিছুক্ষণের পর নানা অনেক অসুস্থ হয়ে পড়ে। তো অনেক অসুস্থ হয়ে যাওয়ার পরে তো মসজিদের ইমাম সাহেব বা এলাকার মধ্যে, যেহেতু সে একজন ফেমাস পার্সন ছিল, এলাকার সবাই আসার পর বলতেছে যে এই অবস্থা। তো ডাক্তার বলতেছে হয়তো বা সে আর বেশিক্ষণ থাকবে না আর কি আমাদের মাঝে। তো এরকম সময় রাসেল ভাই মানে মাইক অ্যানাউন্স করে দিল মুয়াজ্জিন। তো সবাই তাকে রীতিমতো দেখতে আসলো, তার বাসা উঠান ভরা মানুষ। তো এই সময় রাসেল ভাই একজন আসার সময় গেটের সামনে একটা মানে ফকির টাইপের একটা লোক, তার 2 হাত ছিল না, 2 পা ছিল না, সে মানে মাটিতে হামাগুড়ি খাচ্ছে। তো ওই অবস্থায় বলতেছে আজকে এই বাসায় একজন চলে যাবে। আচ্ছা। তো একজন শুনছে, কথাটা শোনার পর বলতেছে কি বলেন আপনি উল্টাপাল্টা, যে আলেকচান ব্যাপারের মতো মানুষ, এত ভালো একজন মানুষ, অনেস্ট মানুষ, সে মারা যাবে মানে বা চলে যাবে মানে আপনি কি বলছেন? জান, এই কথা বলে উনি ভিতরে চলে আসছে। সেই সময় সে খুব লাউডলি বলতেছে হ্যাঁ চলে যাবে, সে আজকে চলে যাবে। তো এরকম একটা সিচুয়েশন। তো সে বাসায় আসলো, ওই মহিলাটা বাসায় চলে আসলো। আসার পরে মানে সবাই যেহেতু কান্নাকাটি করতেছে বা এরকম করতেছে, তো সবার সামনে বললো যে এমন এমন, বাইরে একটা ফকির বললো যে উনি নাকি আজকে চলে যাবে। তো সাথে সাথে মামারা ছিল, মানে বড় মামা, মেঝু মামা, তার যারা ছিল সবাই, তারপর মেম্বার ছিল, সবাই মিলে রাসেল ভাই দৌড়ায় বললো যে ফকিরটা কোথায়। তো বলতেছে উনি ওই জায়গায় দেখে আসছি গেটের সামনে। তো সবাই গেটের সামনে গেল। যাওয়ার পরে রাসেল ভাই গিয়ে দেখে যে লোকটা মোটামুটি অনেক দূর, হামাগুড়ি খেতে খেতে অনেক দূর চলে গেছে। তো অনেক দূর চলে গেছে। তারপর সবাই গিয়ে বললো যে এমন এমন, আসলে কারণটা কি, আপনি কেন এরকম একটা কমেন্টস করলেন যে সে চলে যাবে বা সে থাকবে না? তো বলতেছে এটা আমার ইচ্ছা। তো বলতেছে যে আপনার ইচ্ছা, ঠিক আছে, তো আপনি বলবেন না আপনি কিভাবে জানতেন? বা বলে আমার ইচ্ছা, আমি বলবো না। তো বলতেছে যে এই সময় আমার একটা মামা তাকে জড়ায় ধরছে আর কি। তো সে হামাগুড়ি খাচ্ছিল, তার হাত নাই পা নাই। তো জড়ায় ধরা বলতেছে বাবা আপনি কিছু তো একটা বলবেন, কিছু তো একটা বলবেন যে কেন আপনি এরকম কমেন্টস করলেন, বা এটার কোনো নিরাময় করার মতো কোনো ওয়ে আছে কিনা। তো বলতেছে যে মানে উনি আর কি ব্যাপারটা খুব নর্মাল ভাবে নিচ্ছে যে না আমি বলবো না, একদম ডিটারমাইন্ড উনি, নাফরবান্দা বলবে না। তো এই সময় আমার মামা তাকে অনেকটা জড়ায় ধরে বলতেছে যে তোমার যেতেই হবে, আপনার যেতেই হবে আমার বাবার কাছে, আপনি চলেন।
তো বলতেছে অনেক সবাই যখন ধরাধরি করছে তখন সবাই ওনাকে কোলে করে নিয়ে নানার কাছে নিয়ে গেছে। তো উনি বলতেছে না আমি করবো না, অনেক রিকোয়েস্টের পর উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি করব, তবে আমার কিছু শর্ত পালন করতে হবে। কি শর্ত? শর্তটা হচ্ছে যে আমাকে একটা মুরগির বাচ্চা এনে দিতে হবে, এমন মুরগির বাচ্চা এনে দিতে হবে যে এক মুরগির এক বাচ্চা। হুম। তো পরে বলতেছে যে এক মুরগি এক বাচ্চা, আচ্ছা ঠিক আছে আমরা ব্যবস্থা করতেছি। তো রাসেল ভাই এর মধ্যে আমার নানু মানে শখে সে মুরগি পালতো আর কি। হুম। তো একটাই মুরগি পালতো, তো মুরগির অনেকগুলোই বাচ্চা ছিল, প্রায় 9টা বাচ্চার মতো ছিল। তো আসলে বিভিন্ন কারণে আর কি রাসেল ভাই তার সম্পূর্ণ মুরগির বাচ্চাগুলো মারা যায় আর কি, একটাই মুরগির বাচ্চা বেঁচে থাকে। তো মুরগির বাচ্চা বললে ভুল হবে রাসেল ভাই, মোটামুটি বাচ্চাটা একটু বড় মুরগি আর কি, মানে একটু বড় হয়েছে আর কি এরকম, বাট এক মুরগি এক বাচ্চা আর কি। তো এই সময় রাসেল ভাই সে মুরগির বাচ্চাটা সবাই গিয়ে নিয়ে আসে, আসার পর ফকিরকে দেয় যে নেন আপনার বাচ্চা দিলাম, এখন আপনি দেখেন কিভাবে সুস্থ করতে পারবেন, চিকিৎসা করতে পারবেন কিনা। তো রাসেল ভাই উনি বললো যে আমাকে আগে পারমিশন দিতে হবে যে আমি চিকিৎসা করবো কিনা। বলছে কেন? বলছে আমি আমার চিকিৎসাটা এরকম যে আমার চিকিৎসা আমি করব, ট্রিটমেন্ট করার পর এমনও হতে পারে যে তোমার বাবা কিছুক্ষণের মধ্যে মারা গেছে, আবার এমনও হতে পারে যে সে আমার চিকিৎসা যদি সম্পূর্ণ ঠিকঠাক ভাবে হয় এখনই সুস্থ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা বেশ রিস্কি ছিল। হ্যাঁ, খুবই রিস্কি ছিল। তো এই সময় রাসেল ভাই মানে সবাই কান্নাকাটি, এবং রাসেল ভাই বলে রাখা ভালো তাকে উত্তর দক্ষিণ প্রায় শোয়া ফেলছিল আর কি, যে কিছুক্ষণের মধ্যে যেহেতু চলে যাবে। তো ডাক্তার ছিল 2-3 জন। তো এরকম মামারা বললো যে এখন কি করব, আপনারা তো চিকিৎসা করলেন বা ট্রাই করলেন, আপনারা কোনো ডিএস ফাইন্ড আউট করতে পারলেন না, তো এখন কি করব? তো বলতেছে যে দেখেন আসলে এখন আমাদের হাতে কিছু নাই, টোটালি আল্লাহর হাতে। তো দেখেন উনি যেহেতু লাস্ট ট্রাই করতে চাচ্ছে, তাকে একটা অপরচুনিটি দেওয়া উচিত। তো রাসেল ভাই বললো, তো মামা নানু সবাই ডিসকাস করে তাকে বললো যে আচ্ছা ঠিক আছে আপনি আপনার চিকিৎসা শুরু করেন। তো রাসেল ভাই সে বললো যে তার তো হাত পা নাই রাসেল ভাই। তো সে বলতেছে যে যে আলেকজান্ডার ব্যাপারী, ওর নাম কি বলতেছে, হাজি আলেকজান্ডার ব্যাপারী, বলছে উনার যে ওয়াইফকে নিয়ে আসেন। তো আমার নানু গেল, যাওয়ার পর বললো যে আপনি খুব সফট ভাবে মুরগির বাচ্চাটা ধরবেন, যাতে আপনি খুব হার্ড ভাবে ধরলে মুরগির বাচ্চাটা মারা যেতে পারে। খুব সফট ভাবে ধরবেন, ধরে উনার বুকের মধ্যে 3টা বাড়ি দিবেন, আঘাত করবেন। 3টা আঘাত করার পর মুরগির বাচ্চাটা ছেড়ে দিবেন। যদি মুরগির বাচ্চাটা দৌড়ে চলে যায় তাহলে হাজি আলেকজান্ডার ব্যাপারে আজকেই শেষ। আর যদি বেঁচে থাকে তাহলে যদি মারা যায় মুরগির বাচ্চাটা, তাহলে হাজি আলেকজান্ডার ব্যাপারে সুস্থ হয়ে যাবে। কিন্তু খুব আস্তে করে বাড়িটা দিতে হবে, মানে হ্যাঁ, এমন ভাবে বাড়ি দেওয়া যাবে না যে মুরগিটা মারা যায়। এবং আচ্ছা, সফট okay. করে ধরতে হবে, যাতে হাত দিয়ে মুরগিটার বাচ্চাটাকে না মেরে ফেলা হয় আর কি, চালাকি না করা হয়। জি। তো নানু বলে আছে ঠিক আছে। তো রাসেল ভাই নানু মুরগির বাচ্চাটা নিল, নেওয়ার পরে রাসেল ভাই নানু খুব আস্তে ধরছে, এত আস্তে ধরছে, নানু বলতেছে আমি ফিল করতে পারতেছি না যে একটা মুরগির বাচ্চা আমি ধরে রাখছি। এবং আসলে একটা মুরগির বাচ্চা ধরলে কিন্তু খুব নড়াচড়া করে বা নড়াচড়া করার চেষ্টা করে। তার পাখাও বাঁধা ছিল না, তার পা দুটোও বাঁধা ছিল না। কিন্তু রাসেল ভাই যে মুরগি বাচ্চাটা অতটা নড়াচড়া করতেছিল না, খুব সফট ভাবে তার হাতে আসলো। তো সে খুব সফট ভাবে 3টা আঘাত করলো নানার বুকে। 3টা আঘাত করার পর রাসেল ভাই মুরগি বাচ্চাটা যখন ছেড়ে দিল, তখন রাসেল ভাই মুরগি বাচ্চাটা মানে অনেকটা মানে মুক্ত যন্ত্রণা ফিল করতে 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 মারা গেল কিছুক্ষণের মধ্যে, 2-3 সেকেন্ডের মধ্যেই। তো নানু তো রাসেল ভাই টোটালি অবাক হয়ে গেল যে এত আস্তে বাড়িতে একটা মুরগির বাচ্চা মারা যায় কিভাবে। রাইট। হ্যাঁ, আমি এত আস্তে এত সফট ভাবে দৌড়ছি, কিন্তু এটা মারা যাওয়ার কথা না, মানে এত মানে আস্তে করে আঘাত করলে একটা মুরগির বাচ্চা ভাবে 3টা আঘাত দিলে আসলে কোনো বাচ্চা মারা যাওয়ার কথা না। এবং আপনি বলছিলেন তখন আমাকে যে বাচ্চাটা একদম যে ছোট তাও নয়, বেশ বড়ই ছিল। ছিল। তো রাসেল ভাই পরে মুরগির বাচ্চাটা মারা গেল। এবং ওই জিনিসটা তো নিশ্চয়ই খুব আশ্চর্যের যে একটা মুরগির একটা বাচ্চা লাগবে। তো রাসেল ভাই পরে মুরগির বাচ্চাটা মারা গেল। মারা যাওয়ার পর রাসেল ভাই সবার মুখে মোটামুটি একটা মানে সুখের একটা ছাপ দেখা গেল, সবাই খুশি। তো এর মধ্যে রাসেল ভাই ফকির নানা কিন্তু কথা বলতেছে না, এবং লাস্ট 7 days তার সেই স্পিচলেস ছিল, টোটালি সে প্যারালাইজড এর মতো কোনো কথা বলেনি। তো এই সময় রাসেল ভাই ফকিরটা বললো কি যে একটা লাঠি নিয়ে ওর কিচ্ছু হয় নাই, ও টোটালি সুস্থ, ওরে পিঠে সোজা কর। তো পরে বলতেছে যে নানু বলতেছে না সে অসুস্থ মানুষ, মানে ওরকম কারো সাহস ছিল না তাকে আঘাত করার। তো বলতেছে আমি বলতে একটা লাঠি নিয়ে ওর পিঠে মানে দাঁড়া করা, ওর কিচ্ছু হয় না, ও টোটালি সুস্থ। তো রাসেল ভাই এরকম করলো। তারপর মোটামুটি সবাই ধরাধরি করে তাকে শোয়া অবস্থা থেকে বসানোর পর ফকির বললো যে তুই আমাকে কোলে নিয়ে আমাকে মসজিদের সামনে নিয়ে যা। আচ্ছা। তো রাসেল ভাই এটা বলে রাখা ভালো যে নানার বাসার পাশেই একটা মসজিদ ছিল, ওইটা নানারই করা। তো একদম বাসার পাশাপাশি, মানে ওয়ালের এই পার আর ওই পার আর কি।
তো রাসেল ভাই নানা তাকে কোলে নিয়ে মসজিদে নিয়ে গেল আর কি। মসজিদের সামনে নিয়ে যাওয়ার পর নানাকে বললো যে তুমি আজকে তওবা করো যে তুমি সবসময় মানুষের সুখে দুঃখে থাকবা, এবং তোমার লাইফে অনেক ফল্ট ছিল যেগুলো হয়তোবা তুমি জানো না, তো এইগুলো আমি বলতেও চাই না, বাট আজকে থেকে বলো খুব অনেস্ট ভাবে তুমি চলাফেরা করবা। এবং তোমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে তুমি ফতুল্লা গরুহাটে যাবা, গরুহাটে গিয়ে একদমে একটা গরু কিনবা, এবং সবচেয়ে বড় গরু হতে হবে ওটা ইসের মধ্যে, হাটের মধ্যে। কোনো দামাদামি করতে পারবে না, যা চায় তাই দিয়ে তুমি গরুটা নিয়ে আসবা, এবং খিচুড়ি রান্না করো বা ভাত রান্না করো, যাই রান্না করো কিনা ওই গরুর মাংস দিয়ে সবাইকে খাওয়াবা। তবে যাদের যাদের খাওয়া তাদের মধ্যে কেউ তোমার আত্মীয় বা কেউ তোমাদের ঘরের মেম্বার হতে পারবে না আর কি, বা তোমাদের ফ্যামিলির কেউ হতে পারবে না, বা তোমার আত্মীয় স্বজন কেউ হতে পারবে না। টোটালি যারা একদম দরিদ্র বা হত দরিদ্র তাদের খাওয়াই দিবা। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো উনি রাসেল ভাই পরের দিন বলে ফকিরটা চলে যায় আর কি। তো রাসেল ভাই চলে যাওয়ার পর মোটামুটি নানা সুস্থ, তখন আর ওই দিকে আর কেউ কারো লক্ষ্য ছিল না যে ফকিরটা কোথায় গেল বা কি করলো, সবাই নানাকে নিয়ে মাতামাতি আর কি। তো এর মধ্যে ফকিরটা চলে যায় যেভাবেই হোক। তো নানা বাসায় এসে পড়ে। তো রাসেল ভাই বলে রাখা ভালো যে আমার নানার বিজনেসটা ছিল এটা যে আপনার নদী পারাপারের হওয়ার সময় যে আর কি রাসেল ভাই একটা ট্যাক্স দিতে হয় আর কি, এটা গভর্নমেন্টকে। তো ট্যাক্স দিতে হয় এটা এভাবে হয় রাসেল ভাই যে আপনার 99 বছরের জন্য ডাক নিয়ে আসতে হয়, লিজ নিয়ে আনতে হয় গভর্নমেন্ট থেকে। তো তখন 99 বছরের জন্য লিজ নিয়ে আনতে হয়, তারপর 99 বছর সে খাবে, তারপর 99 বছর পর গভর্নমেন্ট তার এটা সিজ করে নিয়ে যাবে। তো আর আরেকটা ছিল রাসেল ভাই গরুর হাট, ফতুল্লা গরুর হাট যেটা। তো রাসেল ভাই সে একটানা 35 বছর পর্যন্ত গরুর হাট ডাকছে। তো তখন রাসেল ভাই তার এটা ছিল লাস্ট, তার গরুর হাট ডাকা ছিল 31 নম্বর গরুর হাট, এবং রাসেল ভাই সে একা যেত এবং একাই হাট ডেকে একা নিয়ে আসতো। তো এই সময় রাসেল ভাই মোটামুটি তার এই ঘটনাটার পরে 1 মাস পর তো রাসেল ভাই তার হাট ডাকার টাইম আসছে, প্রায় কোরবানির সময়। তো হাট ডাকার টাইম আসছে, তখন সে মানে ঢাকায় যখন আসবে হাট ডাকার জন্য, তো যাদের নিয়ে যায় বা ওদিকে গিয়ে যার মাধ্যমে ডাকে, তো তারা নাকি ফোন করে বলছে নানাকে যে এবার আপনি হাট ডাকতে আইসেন না। তো বলতেছে কেন আমি হাট ডাকতে আসবো না? বলতেছে এবার ঢাকার কিছু পার্টি আছে, তারা বলছে যদি আপনি এবার হাট ডাকতে আসেন তাহলে আপনাকে মেরে কেটে রেখে দিবে এদিকে। তো বলতেছে কেন, আমার কি অপরাধ? বলছে আপনি টানা 31 বছর পর্যন্ত একা হাট দেখে আসতেছেন, এটা তো একটা ব্যাপার আছে। তাছাড়া আপনি ওদিকে আজারি যারার মালিকও আপনি, নদী পারাপারের সম্পূর্ণ ট্যাক্স আপনি নিচ্ছেন, এই দিক দিয়ে আপনি হাট ডাকতে এবার আইসেন না। আর ব্যাপার হিসাবে আপনি তো তেমন আবার নানা কি রাসেল ভাই বলে রাখা ভালো, একটু গ্যাদারিং পছন্দ করতেন, খুব সরল সোজা টাইপের মানুষ ছিল। তো বলতেছে আপনি এবার আইসেন না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আসবো না। তো রাসেল ভাই বলে রাখা ভালো, তার ফতুল্লায় রাইস মিল ছিল। তো রাইস মিল ছিল, তো রাসেল ভাই সে রাইস মিলে বসে বসে ভাবতেছে যে প্রত্যেক বছর আমি টানা 31টা বছর আমি একা হাত ডেকে নিয়ে আসি, এই বছর আমি যাবো না। এবং রাসেল ভাই নানা ডিটারমাইন্ড ছিল যে আমি এবার হাত ডাকতে যাবো না, কারণ আমার জীবন আগে বড়, একটা হাত ডাকার নিয়ে আমার জীবন চলে যাবে বাইরে। তারপরে তো পরে রাসেল ভাই সে চিন্তা করতেছে যে তার 1 মাস আগের কথা চিন্তা করতেছে যে ফকির বাবা যে গেল আমাকে সুস্থ করে, তারপর তো দেখা হলো না। তো পরে রাসেল ভাই এই সময় সে মানে নিচের দিকে তাকায় ছিল, সে দেখলো একটা মানে শাইনিং একটা লাইট তার নিচের মধ্যে। তো লাইট দেখে সে সামনের দিকে তাকালো, দেখলো যে ফকির বাবাটা যে যার হাত ছিল না, দুটা হাত ছিল না, দুটা পা ছিল না, সে মানে হাত পা সহকারে মানে একটা লাইটিং টাইপের একটা হোয়াইট কালার ড্রেস পরে মানে তার সামনে দাঁড়ায় আছে। তো সে তো রাসেল ভাই রীতিমতো যখন প্রথম দেখেছিল তখন তো হাতটা কাটা ছিল না, এবং পুরোপুরি সুস্থ সবল এবং উঁচা লম্বা, এবং খুব রাসেল ভাই এটা নানুর মুখে শুনছি যে নানা তার ডিসক্রিপশনটা এইভাবে দিয়েছিল যে সে যেমন একজন খুব আলেমদার একজন মানুষ, যেমন তার চেহারা দিয়ে একটা লাইটিং ভাব, একটা নূর ঝরতেছে এরকম, তার ড্রেসের থেকে একটা সুগন্ধ এরকম কিছু পাচ্ছিল। তো রাসেল ভাই তখন বললো যে নানা চেয়ার ছেলে দাঁড়ায় গেল যে বাবা আসসালামু আলাইকুম বাবা, আপনি আসলেন। বলতেছে আমি আজমি শরীফ ছিলাম, তো স্মরণ শুনে আমি চলে আসলাম, এটা উনার মুখের কথা আর কি। তো পরে নানা বললো যে আমি তো এরকম একটা বিপদে আছি বাবা। তো বলতেছে যে আমি জানি তুই কি বিপদে আছিস, তুই চিন্তা করতেছিস যে তুই হাত ডাকতে যেতে পারবি কিনা বা আসলে তোর কোনো প্রবলেম হবে কিনা। তো পরে বলতেছে যে হ্যাঁ বাবা আপনি তো সবই জানেন, এখন কি করতে পারি আমি। তো বলতেছে একটা কাজ কর, তুই একদমে একটা গামছা এবং একদমে 2.5 কেজি জিলাপি নিয়ে দামাদামি করতে পারবি না। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো একটা লোক পাঠালো নানা ওই অবস্থায় যে তুমি একদম জিলাপি নিবা 2.5 কেজি, যা চাবে তাই দিবা, কোনো দামাদামি করবা না, আর একদম একটা গামছা নিয়ে আসো। তো গামছা নিয়ে আসলো, আসার পর ওই সময় রাসেল ভাই মানে তার বাবা তাকে বলতেছে আর কি আমার নানাকে
যে তোর তোর এবার প্রবলেম হবে না আশা করি, তুই যাইস, তোর পরশুদিন তো হাত ডাকার টাইম, তুই একা যাবি, তোর কোনো প্রবলেম হবে না আশা করি, তুই যদি বিশ্বাস রাখস তুই যেতে পারিস, এবার তোর উপর বিশ্বাস রেখে, তুই আল্লাহর উপর বিশ্বাস রেখে তুই যেতে পারিস। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো গামছা নিয়ে আসলো, গামছা নিয়ে আসার পর বাবাকে দিবে, এই সময় বাবা একটা তবজি বের করলো, কাঠের তবজি। তসবিহ। হ্যাঁ, তসবি। তো বের করে বললো যে এই কাঠের তবজিটা দিলাম তোমাকে, তুমি সবসময় আল্লাহর নাম নিবা এটা নিয়ে, এবং মানে রীতিমতো প্রত্যেক দিনই তুমি এটা নিয়ে আর কি ইবাদত করবে আর কি। তো পরে বলছে আচ্ছা ঠিক আছে, এবং এটা কোনোদিন ভুলে এমন কোন দিন যাতে না হয় যে তুমি পড়ো নাই, এরকম যাতে কোনো দিন না হয়। বলছে আচ্ছা ঠিক আছে। তো তারপর লোকটা চলে আসলো, আসার পর গামছা এবং তাকে যে জিলাফি এই দুইটা দিল নানার হাতে, নানা তার হাতে বুঝাই দিল। তো বুঝাই দেওয়ার পর সে নানাকে বললো ওই দেখ তোর মেশিনটা কি সুন্দর চলতেছে। তো নানা যখন রাসেল ভাই মেশিনের দিকে তাকালো, তখন উল্টা ভাবে ঘুরে দেখে উনি নাই, টোটালি ওই জায়গা থেকে মুভ। রাসেল ভাই নানা ওই অবস্থায়, এখন তো সুস্থ নানা, নানা হামাগুড়ি দিয়ে দেখলো যে না আসলেই কেউ নাই। তো রাসেল ভাই সে দৌড়ায় গেল, মানে তার মেল থেকে দৌড়ায় রাস্তায় গেল, রাস্তায় গিয়ে ডানে তাকায় নাই, বামে তাকায় নাই, কোথাও নাই। তো রাসেল ভাই সে আবার ব্যাক করে আসলো তার রাইস মিলে, আসলে এসে বললো যে আচ্ছা আমি কি এতক্ষণ কি মানে ঘুরে ছিলাম, মানে কোনো কিছুতে ছিলাম, আচ্ছা তুমি কি সত্যি কি গামছা নিয়ে আসছো, বা তুমি সত্যি কি জিলাপি নিয়ে আসছো? বলে হ্যাঁ আপনি তো বললেন জিলাপি আনতে, গামছা আনতে, আমি নিয়ে আসলাম একদমে, আপনাকে এনে দিলাম। বলছে আমি কি করছি? বলে আপনি কি করছেন এটা তো জানি না, আমি আপনার হাতে দিয়ে চলে আসছি। তো পরে বলতেছো আচ্ছা ঠিক আছে যাও। তো না রাসেল ভাই মোটামুটি তো রাসেল ভাই বাসায় আসলো, নানা আসার পর যে মসজিদে যে ইমাম সাহেব ছিল তাকে বললো পুরোপুরি কাহিনীটা। তো মসজিদ ইমাম সাহেব বললো যে যেহেতু আপনাকে এরকম জীবনের হাত থেকে উনি একবার বাঁচাইছে, সেটা আমরাও দেখছি, এবং রাসেল ভাই যারা 1985 এর সময় সস্তাপুর ছিল, তারা এখনো পর্যন্ত সবাই জানে এই কথাটা আর কি, এই স্টোরিটা। তো রাসেল ভাই তখন সে হুজুরকে বললো, হুজুর পারমিশন দেওয়ার পরে হুজুর বললো যে আপনি দেখেন যেটা ভালো মনে করেন সেটাই করেন, তবে আমি বলি যে আপনি বিশ্বাস করতে পারেন, যেহেতু আপনাকে মৃত্যুর হাত থেকে সে বাঁচাইছে। তো রাসেল ভাই রীতিমতো সে পরশুদিন যাওয়ার পরে সে হাট ডাকতে গেল, হাট ডাকতে যাওয়ার পর হাট ডেকে চলে আসলো। তো বাসায় এসে রাসেল ভাই সে বললো যে আমি গোটা 31 বছর পর্যন্ত একা হাট ডেকে আসছি, আমার মানে কোনো না কোনো প্রবলেম ছিল প্রতিবারই, কিন্তু এইবারই প্রথম যে আমি খুব মানে কোনো প্রবলেম ছাড়াই আমি একা হাট ডেকে চলে আসছি, খুব সুন্দরভাবে হাট ডেকে চলে আসছি। তো রাসেল ভাই তারপর সে হাত ডেকে নিয়ে আসছে, তার অনেক কাজ। তো মোটামুটি কাজ করতে করতে সে বাবার কথা অনেকটা ভুলেই গেছে। তো রাসেল ভাই এর মধ্যে একটু বলে রাখা ভালো যে সে বাবা যে তসবিটা দিয়ে গেছিল তাকে, তসবিটা দিয়ে গেছিল যে এটা প্রত্যেকদিন তুমি আল্লাহর নাম নিবা এটা নিয়ে। তো রাসেল ভাই প্রত্যেক দিনে করছে, কিন্তু কোরবানির ঈদের কিছুদিন আগে সে একটা দিন রাতে ভুলে গেছে, মানে টোটালি সারা দিনে ভুলে গেছে যে এটা ধরতে হয় বা এটা নিয়ে ইবাদত করতে হয়। তো রাসেল ভাই তখন 1টা বাজে হামাগুড়ি দিয়ে উঠে ঘুম থেকে উঠে বলতেছে যে তার স্ত্রীকে বলতেছে আমার তো তসবিটা কোথায়? তো বলছে তসবিটা আপনার আলমারিতে রাখেন, আলমারিতেই আছে। তো আলমারিতে গিয়ে দেখে তসবিটা নাই। তো ওই যে রাসেল ভাই ফকির আগেই বলে গেছিল, বাবা আগেই বলে গেছিল যে যেদিন তুমি এটা মানে প্রয়োজন মনে করবা না তোমার, বা যেদিন তুমি এটা স্মরণ করবা না, সেদিন আমি নিয়ে যাবো। তো রাসেল ভাই এমন করে তসবিটাও সে হারাইছে, সে তসবিটার পায় নাই অনেক খোঁজাখুঁজির পরেও। তো রাসেল ভাই পরে সে মোটামুটি প্রায় 7 থেকে 8 বছর চলে গেছে, মোটামুটি সুস্থই ছিল। 8-9 বছর পরে রাসেল ভাই এখন টাইমটা হচ্ছে, এটা হচ্ছে 1994 কি 95 এর কথা, 94-95 এর কথা। তো ভাই সে আস্তে আস্তে মানে অসুস্থ হয়ে যাচ্ছে, তো মোটামুটি ডাক্তার দেখালো, ডাক্তার বিভিন্ন ধরনের রোগ তাকে, মানে আবার অসুস্থতা ফিরে আসলো। আবার অসুস্থতা। তখন কি হলো তারপরে রাসেল ভাই সে অসুস্থ যখন হয়ে গেল, তখন এর মধ্যে রাসেল ভাই সে একদিন বারান্দায় আসছে তার ওয়াইফকে নিয়ে। তার বারান্দা থেকে মোটামুটি মসজিদটা খুব সুন্দরভাবে দেখা যেত। তো রাসেল মসজিদটা এমন ছিল যে মসজিদের মানে গম্বুজ ছিল, এবং গম্বুজের উপর একটা চাঁদ ছিল। তো চাঁদের মধ্যে দেখতেছে ফকিরটা এসে দাঁড়ায় আছে, তার ওয়াইফ দেখছে। তো দেখার পর বলতেছে যে ওই দেখো ফকিরটা। এর মধ্যে রাসেল ভাই ফকিরটা চলে গেছে, তো নানা দেখতে পারে না আর। তো এই 2-3 মাস পর রাসেল ভাই নানুর স্বপ্ন দেখাইছে যে এমন তোর হাজবেন্ড তো আমার কথা শুনলো না, তো তোর হাজবেন্ড তো এখন অসুস্থ, তো আমি তোর হাজবেন্ডের জন্য কিছু দিব, তুই পুরান কোর্টের পুরান মাজারে আয়, অতটা বাজে আমি আসবো। হ্যাঁ ঢাকার। তো নানু বলছে আচ্ছা ঠিক আছে। তো সবার সাথে শেয়ার করার পর বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই দিন রাসেল ভাই নানু মামা তার পুরান কোর্টের পুরান মাজারের দিকে আসে। তো আসার পর রাসেল ভাই আসছে, এসে দেখে কেউ নাই, মানে ওনাকে অনেক খোঁজাখুঁজি করছে, কেউ নাই। তো তারা যখন বাসার দিকে ব্যাক করবে, তখন রাসেল ভাই বলতেছে যে দেখে একটা গোল ভাবে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে,
তো দাঁড়ায় আছে, বলতেছে আপনারা কেন দাঁড়ায় আছেন বা এরকম কিছু। বলছে আমরা জানি না, তবে এদিকে একটা এই মাঝের একটা লোক আসছিল, খুব উঁচা লম্বা সাদা একটা পোশাক পরে আসছিল। উনি যখন মাজারে প্রবেশ করছে তখন সারা মাজারটা সুগন্ধে ভরে গেছে। ওরাও অবাক। ওরাও অবাক যে এই কেমন মানুষ যে পুরা মাজারটা ভরে গেছে, এবং মাজারের মধ্যে খাদেম টাদেম ছিল, হুজুর টুজুর ছিল, তারাও তাকে খুঁজতেছে যে কে এমন লোক যার জন্য এত পুরো মাজারটা পর্যন্ত হয়ে গেছে। এবং আসল ভাই হুজুরদের কথা ছিল যে উনি যখন আসছে তখন মানে মাজারের মধ্যে অন্যরকম একটা মানে ফিল করতেছে আমরা সবাই, যে কিছু একটা ঘটতেছে মাজারের মধ্যে। তো রাসেল ভাই নানুর যেহেতু লেট হয়েছে, সেহেতু সে চলে গেছে। তো রাসেল ভাই হুজুরে গিয়ে নানু বললো যে এমন এমন আমাকে স্বপ্ন দেখাইছে যে এমন আসার জন্য, তো আমি আসছি কিন্তু উনাকে পেলাম না। তখন হুজুর বললো যে আপনার খুব আনলাকি যে এরকম একটা মানুষের স্বর্ণাপন্ন মিস করলেন বা স্বর্ণাপন্ন হতে পারলেন না। এই ছিল আমার ঘটনা। তারপরে তারপর আপনার নানুর কি হলো সেটা তো বললেন না। আচ্ছা আচ্ছা রাসেল ভাই, তো রাসেল ভাই তারপর মোটামুটি নানা অসুস্থ হয়ে পড়লো। তো আস্তে 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 এতই অসুস্থ হয়ে পড়লো যে তার শেষ পর্যন্ত আর বেঁচে থাকে নাই। মাসখানিকের মধ্যে রাসেল ভাই সে। এর মাঝখানে আপনার নানি ফিরে আসার পরে আপনি কিছু মিস করছেন, ফিরে আসার পরে আপনি স্বপ্ন দেখছিলেন। ও আচ্ছা আচ্ছা রাসেল ভাই, হ্যাঁ রাসেল ভাই তো নানু চলে আসছে, নানু চলে আসার পর রাসেল ভাই নানু কিছুদিন পর স্বপ্ন দেখে যে তোর হাজবেন্ড তো আমার কথা শুনলোই না, এবং লাস্ট পর্যন্ত তোকেও টাইম মতো আসতে বললাম, তুইও টাইম মতো আসতে পারলি না, ঠিক আছে, তো হয়তোবা তোর হাজবেন্ড আর বেশি দিন বাঁচবে না, তবে তোর হাজবেন্ডের যদি শেষ কোনো ইচ্ছা থাকে তাহলে এগুলো পূরণ করে নিতে বলিস, খুব বেশি দিন বাঁচবে না। তো রাসেল ভাই এর কিছুদিন পরেই রাসেল ভাই নানা মারা যায় আর কি। এটা 1999 এর কাহিনী। যে আচ্ছা, তাহলে আমি একটু কতগুলো প্রশ্ন করি। প্রথম যখন অসুস্থ হয়েছিলেন, তারপরে এই ফকিরের মাধ্যমে যখন উনি সুস্থ হলেন, তারপরে কত বছর উনি বেঁচে ছিলেন সুস্থভাবে? রাসেল ভাই তখন টানা 9 থেকে 10 বছরের মতো তিনি বেঁচেছিলেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব অবাক হয়েছি এই ঘটনাটায়। একটা মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দেখা যাচ্ছে। যখন প্রথম তিনি এসেছিলেন তখন বলছে যে কবজির ওপর থেকে কাটা একটা মানুষ, এবং তার হাত ছিল না। খুব আকস্মিক ভাবেই, খুব অস্বাভাবিক একটা রকম ভাবেই তার সাথে দেখা হয়ে যায় এই পরিবারের সদস্যদের, এবং তিনি একটা মরণাপন্ন মানুষকে সুস্থ করে তোলেন, যিনি তার পরবর্তী 9-10 বছর বেঁচে ছিলেন। এবং তারপরে পরবর্তী সময় তাকে যখন দেখা যায় তখন তিনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, এবং তখন তার ওই হাতের বা পায়ের হাতের কোনো ধরনের কোনো সমস্যা ছিল না, একদম সাধারণ একজন মানুষ। এবং তারপরেও তার সঙ্গে তৃতীয়বারের মতো দেখা হয়, যখন কথা থাকে তার সাথে দেখা হয় না, কিন্তু তিনি যে আসলে বিশেষ কিছু সেটা টের পেয়ে যান সেই মাজারে আসা অন্যান্য সব লোকজন। তো ঘটনাটা যত না আমি বলবো না যে ভয়ের, ঘটনাটা খুব অদ্ভুত এবং অদ্ভুত। এবং কেন তার যদি বলি, অনেকে হয়তো বলবেন যে অদ্ভুত বলেই কি ঘটনাটা সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ, ঘটনাটা সিলেক্ট করা হয়েছে এই কারণেই, এই ঘটনাটা অদ্ভুত এবং এই ঘটনাটা যা ঘটেছে সেটা নর্মাল না। রাইট, ওকে। সো আমি দেখতে পাচ্ছি সাইফুল ইলোরা আমাদের হলি ক্রিসেন্ট স্কুল বনশ্রী থেকে আমাদের SMS করেছেন। ভূত এফএম তাদের অনেক ভালো লাগে। অভি আমাদের SMS করেছেন বোটবাজার থেকে। কবির আমাদেরকে বলছেন যে ঘটনাটা দুর্দান্ত ছিল। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লেগেছে এবং অনেক লম্বা একটা ঘটনা, একটা ঘটনা প্রায় দুটা ঘটনার সমান। সাইফ আমাদের ফার্মগেট থেকে SMS করেছেন এবং আমাদেরকে, এবং তিনি বলছেন যে তিনি বলছেন যে তার বিশ্বাস হয় না তার ঘটনা, তার SMS পড়া হবে বা এরকম টাইপের কিছু একটা বোধ হয়। তার আগে চলে গেল SMSটা। আমাদেরকে SH আবরার হবিগঞ্জ থেকে, হাজারিবাগ থেকে SMS করেছেন এবং বার্থডে উইশ করেছেন। এছাড়া বার্থডে উইশ করেছেন দেখতে পাচ্ছি আদিত্য, SH ডালিম, সিফাত জাহান, এছাড়াও নিসা আমাদেরকে বলছেন যে সারপ্রাইজড হয়েছেন উনি অনেক, কেন তার বিষয় লিখেন নাই। আমাদেরকে জ্যাকলিন নাটো থেকে SMS করেছেন। জিহাদ আমাদের খিলগা থেকে SMS করেছেন, বার্থডে উইশ করেছেন। মইন আমাদের সাথে আছেন। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি আনিকা, লাবণ্য এবং সুজানা আমাদের সাথে খুলনা থেকে জয়েন করেছেন। সাকিব আমাদের সাথে জয়েন করেছেন। আজকে বার্থডে দিনে অনেক গালি শুনতে হতো যদি খুলনাবাসীরা আজকে না শুনতে পেতেন। ভালো লাগছে যে আপনারা খুলনা থেকে লিখছেন, এবং খুলনা থেকে আরো বেশি বেশি ঘটনা চাই। হ্যাঁ, খুলনা থেকে অনেক অনেক ঘটনা চাই আমরা। রনি সিলেট থেকে আমাদের SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি আজমল, সিদ্দিক খান SMS করেছেন। এছাড়াও ডিপি নাথ SMS করেছেন। আমাদের আরো অনেকে এখানে কিন্তু SMS করেছেন। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORT স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। তার নাম থেকে এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে প্লিজ
উল্লেখ করুন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা আমাদেরকে ফেসবুকে আমাদের সাথে কানেক্ট থাকতে চান, চলে যান www.facebook.com/verygoodfoodte এবং www.facebook.com/bothfm.russell। সো মাসুম ভাই, 5টা বছর চলে গেল, রাইট? 5টা বছর চলে গেল এবং 5টা বছরের মধ্যে অনেক ঘটনাই ঘটেছে আমাদের। এবং আমরা যে যত প্রশংসা পেয়েছি, আমরা অনেক গালাগালিও শুনেছি, বাট আপনারা যে সবসময় আমাদের সাথে আছেন সেটা টের পেয়েছি, এবং সেটাই আমাদের সবচেয়ে বড় ব্যাপার, তাই না? অনেক পাওয়া। অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, সেটাই। 13 তারিখে আমরা আপনাদের কাছে আসিনি, একটু বেশি বেশি হয়ে যেত আসলে। সো আজকে যেহেতু প্রোগ্রামটা শুক্রবারই হয়, সেটাই ঠিক রেখেছি। এবং আপনারা, আশা করছি যে অনেক 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 ঘটনা আমাদেরকে পাঠাবেন, এবং এই 5 বছর যেভাবে এসছেন, ভবিষ্যতে আমরা যাবো। কিন্তু এখন কি মনে হচ্ছে যে 5টা বছর চলে গেছে, অনেকটা সময়, এবং অনেকটা সময় চলে গেছে বিজ্ঞাপন বিরতির সময় চলে গেছে, তাই না? সো একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে। এটা কিন্তু হ্যাঁ বলেছে মাসুম, আমি কিন্তু just জিজ্ঞেস করেছি। সো আমরা একটা বিজ্ঞাপন বিরতি, মাসুম ভাই বলেন, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতি। Comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। চলে যাচ্ছে একটা ঘটনা, যে ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন আমাদেরকে, এবং সেই ঘটনাটাই আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে 5টা বছর আমাদের চলে গেছে, এবং 5টা বছরের মধ্যে আপনাদের অনেক মানে তৃপ্তি অতৃপ্তি যাই থাকুক না কেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, মাসুমের জন্য দোয়া করবেন। আমরা যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি, এবং শুক্রবার সপ্তাহে একটি রাত যেন আপনাদের আনন্দ দিতে পারি, এবং এই দোয়াটাই করবেন, এবং আশা করছি যে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। পড়ছি ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই। হ্যালো রাসেল ভাই, প্রথমে আপনার সুস্থতা কামনা করি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। পড়াশোনার জন্য মাঝে মধ্যে 2-1টা এপিসোড বাদ দেয়া ছাড়া আমি 2010 সাল থেকে আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদের আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা জানাতে চাই। ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তবে অভিজ্ঞতাটা আমার কাছে যেমন ভয়ের তেমনই অদ্ভুত। ব্যক্তিগত কারণে আমি এই মুহূর্তে স্টুডিওতে আসতে পারছি না, তবে ভালো লাগলে পড়ে শোনাবেন। আর বেশি কথা না বলে আমি সরাসরি আমার ঘটনায় যাই। ঘটনাটি ঘটে ভারতের কলকাতায়, যদিও আমার বাস বাংলাদেশের রাজশাহীতে। কলকাতায় আমার একজন পিসি থাকেন। সালটা 2013, দুর্গাপূজার সময়ের কথা। আমার পিসির অত্যন্ত জোরাজুরিতে আমি পুজোর ভেতর কলকাতা যাই, তাদের সাথে পুজো কাটাবো বলে। তখন মিশর রহস্য নামে একটা সিনেমা মুক্তি পেয়েছে। সেদিন ছিল অষ্টমী। সকাল থেকেই আমার পিসির ছেলেটি, মানে আমার কাজিন, বায়না ধরলো যে সিনেমা দেখবে। আমার পিসির একটাই ছেলে। আমি বিকাল নাগাদ কাজিনকে নিয়ে বেরিয়ে পড়লাম। সিনেমা দেখে আমরা কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন প্যান্ডেলের পুজো দেখছিলাম। এভাবেই রাত 10টা বেজে গেল। সে সময় কলকাতা সহ অনেক জায়গায় বেশ বৃষ্টি হচ্ছিল। হঠাৎ খুব জোরে বৃষ্টি নামলো। আমার কাজিনের কিছু শারীরিক সমস্যার কারণে তার বৃষ্টিতে ভেজা একেবারেই মানা ছিল। আমরা দুজন একটা গাছের নিচে দাঁড়ালাম। ওকে গাছের নিচে দাঁড় করিয়ে রেখে এসে আমি রাস্তায় আসলাম, রিক্সা বা ট্যাক্সি কিছু পাওয়া যায় কিনা তার খোঁজে। কলকাতার গলি রাস্তায় হরদম হাতে টানা কিছু না কিছু পাওয়া যায়, এবং হাতে টানা রিক্সা চলাচল করে। তাই এই বৃষ্টির ভেতরে একটা রিক্সা পেয়ে গেলাম। ভাড়া মিটিয়ে আমার ভাইকে প্রথমে উঠিয়ে দিয়ে আমি যেই রিক্সায় উঠতে যাব, তখন রিক্সাওয়ালা বলে উঠল, 2 জন পারবো না বাবু। আমি তখন বললাম, সে কি গো, আমরা 2 জন হালকা পাতলা মানুষ, তুমি 2 জনকে টানতে পারবে না? সে বলল, আজ্ঞে না বাবু, ক্ষমা করবেন, আমি 2 জনকে, আপনি অন্য কাউকে দেখুন। আমি ভাড়া বেশি দিতে চাইলেও সে অনড়। অগত্যা অন্য রিক্সা দেখে আমরা বাড়ির পথ ধরলাম। কিন্তু একটা জায়গায় আমার খটকা থেকেই গেল। এখানে বলে রাখি, আমি ও আমার ভাই দুজনেই হালকা পাতলা, আর সেই রিক্সাওয়ালাটা ছিল বেশ শক্ত সমর্থ। তাহলে কেন সে একজনের বেশি 2 জন নিতে নারাজ? যা হোক, বাড়ি গিয়ে পিসিদের সাথে মজার ঠাট্টায় ব্যাপারটা ভুলেই গেলাম। পরে বেশ কয়েকদিন কেটে গেল।
এর মাঝে কিছুই হয়নি। একদিন হঠাৎ আমার এক আত্মীয়ের সাথে রাস্তা দিয়ে হেঁটে ফিরছিলাম। একটা মোড়ের ওপর কিছু কোলাহল শুনতে পেলাম। মনে হলো কেউ যেন ঝগড়া করছে। গিয়ে দেখি সেই রিক্সাওয়ালাটি দুজন মোটা লোকের সাথে কি যেন নিয়ে ঝগড়া করছে। কিছুক্ষণ বাদে বুঝলাম সেটা হচ্ছে যে দুজন লোক রিক্সায় উঠতে যাচ্ছে, তিনি একজনের বেশি ভাড়া নেবেন না জানিয়ে দেন। এই নিয়ে তাদের ঝগড়া। কিছুক্ষণ বাদে ঝগড়া থামলে আমার সেই আত্মীয়টি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবং আমি বাড়ি ফেরার ইচ্ছা করেই সেই রিক্সাটি ঠিক করলাম। এবার একা ছিলাম, তাই তিনি কোনো আপত্তি করলেন না। তবে একটা কথা শুধু বললেন, বাবু ডান দিকে বসুন, বাম দিকে বসবেন না। ব্যাপারটা আমার কাছে কিছুটা অদ্ভুত লাগলেও তখনকার মতো চুপ হয়ে গেলাম এবং গলি রাস্তা দিয়ে রিক্সা চলছে, কিন্তু রাস্তা জায়গায় জায়গায় ভাঙা থাকার কারণে তাতে রিক্সার চাকা পড়ে বেশ ঝাঁকি লাগছিল। এখানে বলে রাখি, আমি বাঁহাতি, তাই ডান দিকে থাকার কারণে ঝাঁকি বাঁচাতে ডান হাত দিয়ে রিক্সা ধরে বসে থাকতে আমার একটু অসুবিধাই হচ্ছিল। তাই আমি রিক্সাওয়ালার কথা অমান্য করে যেই বাম দিকে বসতে গেছি, অমনি গুয়ানির মতো একটা আওয়াজ আমার কানে আসলো আমার বাম পাশ থেকে। আওয়াজটা এমন ভাবে আসলো যেন অদৃশ্য কেউ আমার পাশে বসে আছে। আমি যেন ধাক্কা দিয়েছি তাকে। তাই সে যেন বিরক্তিসূচক ওইরকম একটা আওয়াজ করলো। আওয়াজটা ঠিক কেমন ছিল তা কানে আজও বাজে, কিন্তু তা ভাষায় বোঝানো আমার সক্ষমতা নেই। ভয় না পেলেও বেশ ভড়কে গিয়ে আমি আবার রিক্সার ডান দিকে সরে বসলাম। এই চিন্তাটা মাথা থেকে তাড়ানোর জন্য আমি সিগারেট ধরানোর কথা ভাবলাম। সিগারেট বের করে মুখে দিয়ে আমি যেমনি গ্যাস লাইটটা ধরিয়েছি, তখনই আমার মনে হলো অত্যন্ত গরম বাতাসে আমার গালে এসে লাগলো এবং বাতাসটা আসলো ঠিক আমার বাম পাশ থেকে, যেখানে কেউ বসে নেই। আর তখনই খেয়াল করলাম আমার গ্যাস লাইটটাও নিভে গেছে। প্রথমবার ব্যাপারটা গায়ে না মেখে আবার গ্যাস লাইটটা ধরলাম। এবারও একই ঘটনা। আমি আবার গ্যাস লাইট ধরলাম, আবারও সেই একই রকম বাতাসে গ্যাস লাইটটা নিভে গেল। মনে হচ্ছিল যেন বাম দিকে বসে থাকা বারবার গরম বাতাসে ফু দিয়ে কেউ আমার লাইটারটা নিভিয়ে দিচ্ছে। আমি তখন রিক্সাওয়ালাকে ব্যাপারটা বলার জন্য তার দিকে তাকালাম। তার দিকে তাকিয়ে যা দেখলাম তা সত্যিই আরো অদ্ভুত। দেখি সে রিক্সা টানতে একেবারে ঘেমে একাকার, যেন কতটা পরিশ্রম হচ্ছে। কিন্তু আমার মতো একজন হালকা মানুষকে টানতে তার মতো শক্ত সমর্থ মানুষের এত কষ্ট হওয়ার কথা না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে রিক্সা বাড়ির সামনে পৌঁছলে আমি ভাড়া মিটিয়ে নেমে পড়লাম। তারপর অনেক কয়েকদিন কেটে গেল। একদিন আমার বাংলাদেশে ফেরার সময় প্রায় হয়ে আসলো। দেশে ফেরার ঠিক 7 দিন আগে ঘটলো সেই ঘটনা যার মুখোমুখি আমি জীবনে দ্বিতীয়বার আর হতে চাই না। কলকাতায় আমার এক আত্মীয়ের বাসায় হাজির হলাম। তাদের বাসায় রাতের খাওয়া শেষ করে আমি রওনা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু অনেক আগে থেকেই বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল। তাই আমার আত্মীয়রা আমাকে রাতে তাদের বাসায় থেকে যাওয়ার জন্য বললেন, কিন্তু কিছু কারণে সেদিন রাতে আমাকে আমার পিসির বাসাতেই হলো। তাই আমি তাদের প্রস্তাবে অপারগতার কথা জানালাম। রাত 11:30 নাগাদ বৃষ্টি বেশ খানিকটা কমে এলো। আমার কাছে ছাতা ছিল, তাই আমি দেরি না করে বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে দেখি কোনো রিক্সা বা ট্যাক্সি নেই। আমি ফুটপাত ধরে হাঁটতে থাকলাম। দোকানগুলো সব বন্ধ হয়ে গেছিল, তাই এত বৃষ্টির ভেতর একটু একটু চিন্তাই হচ্ছিল। হঠাৎ ভগবানের আশীর্বাদে একটা হাতে টানা রিক্সাকে দূর থেকে আসতে দেখলাম। কাছে আসার পর দেখলাম সেই রিক্সাওয়ালা, যার সাথে আমার আগেও 2বার দেখা হয়েছে, এবং সেই রিক্সাওয়ালা তার রিক্সায় অতীতের অভিজ্ঞতার কথা মনে করে আমি দ্বিতীয়বার ওই রিক্সায় উঠতাম না যদি না ওই রকম ঝড় বৃষ্টি রাতে ওই রকম বিপাকে পড়তাম। তো আমি রিক্সাওয়ালাকে ডেকে তার সাথে ভাড়া মিটিয়ে উঠে পড়লাম। রিক্সাওয়ালা আগের মতো যথারীতি বাম দিকে বসতে বলল। রাস্তা দিয়ে রিক্সা চলছে। কিছুক্ষণ রিক্সা নিয়ে দৌড়ানোর শব্দ, রিক্সার চাকার শব্দ এবং বাইরের বৃষ্টির শব্দ ছাড়া বিশেষ কোনো শব্দ আলাদাভাবে শুনতে পাচ্ছিলাম না। সেই রিক্সার অতীতের অভিজ্ঞতার কারণে এবার যথাসম্ভব আমি বাম দিকে এড়িয়ে ডান দিকে চেপে বসেছিলাম এবং সামনে পলিথিনের পর্দা দিয়ে ঢাকা অবস্থায় রিক্সার ভেতরে বসে আছি। বাইরের কোনো কিছু আমার খেয়াল নেই। হঠাৎ একটা নিঃশ্বাস নেওয়ার শব্দ পেলাম। শব্দটা আসছে ঠিক আমার বাম পাশ থেকে। এখানেই আমার বিপদের শুরু। নিঃশ্বাসের গতি ধীরে ধীরে বাড়তে লাগলো। আমার কেন যেন মনে হচ্ছিল আমার বাম পাশে রিক্সায় কেউ বসে আছে। কিছুক্ষণ পর নিঃশ্বাসের শব্দের সাথে যোগ হলো পচা মাংসের গন্ধ। এ পর্যায়ে এসে আমার একটু অস্বস্তি লাগা শুরু করলো। অস্বস্তি কমানোর জন্য আমি আমার মনকে বুঝাতে চাইলাম হয়তো রাস্তার ধারে কোনো আবর্জনার স্তূপ থেকে গন্ধ আসছে। এই পর্যন্ত আমি অস্বস্তির ভেতর থাকলেও সব ঠিকঠাক ছিল, কিন্তু এরপরেই আর কিছুই ঠিক রইল না।
ঘটনাটা আমি কম্পিউটারের সামনে বসে টাইপ করছি, এই মুহূর্তে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আমি গল্পে ফিরি, একটু পরে নিজের অজান্তেই আমি আমার ঘাটটা বাম পাশে ঘোরালাম। হিসাব অনুসারে সেখানে কারো থাকার কথা না, কিন্তু আমি যা দেখলাম তা আমি আমার জীবনে কোনো কিছুর বিনিময়ে দ্বিতীয়বার দেখতে চাইব না। আমি বরাবরই সাহসী, কোনো কিছু চট করে ভয় পাই না, কিন্তু এবার আমার সাহসের ভিত নড়ে উঠল। আমি দেখলাম গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় একজন লোক আমার পাশে বসে আছে। তার চোখটা দেখা যাচ্ছিল, কিন্তু সেটা চোখ না, অন্য কিছু ভেবে পেলাম না, কারণ অমন কুচকুচে কালো চোখ আমি আমার জীবনে দেখিনি। চোখের সাদা অংশ বলতে কিছু ছিল না। হঠাৎ সে তার হাত দিয়ে মুখ থেকে গামছা সরালো। তার হাত এবং মুখ দেখে মনে হচ্ছিল যেন গা থেকে মাংস পচে খসে পড়ছে, সাথেই নাকে আসছিল পচা মাংসের গন্ধ। তার হাতের চেহারার জায়গায় জায়গায় হাড় দেখা যাচ্ছিল, যেন বহুদিনের পচা গলা লাশ। আর দেখলাম তার বুকে একটা চাকু বিঁধে রয়েছে, যেমনটা কাউকে খুন করলে দেখা যায়, আর সেখান থেকে সমানে রক্ত ঝরছে। এবার ঘটলো আরো মারাত্মক ঘটনা। আমি তার মুখে দেখতে পেলাম অদ্ভুত একটা হাসি। হাসিটা হেসেই সে তার গলা থেকে গামছাটা হাতে নিয়ে আমি কিছু বুঝে ওঠার আগেই ওটা আমার গলায় পেঁচিয়ে ধরে আমার মুখ দেখে ফেললো, ঠিক যেমন ভাবে মুখ বাঁধা অবস্থায় ছিল। ভয়ে আতঙ্কে আমি বারবার ঈশ্বরকে ডাকছিলাম, কিন্তু এবার সে যা করলো তা দেখে আমি ঈশ্বরকে ডাকতেও ভুলে গিয়েছিলাম। দেখলাম সে তার বুক থেকে চাকুটা বের করে আমার দিকে তাক করেছে। কেন সেই মুহূর্তে আমার হাতও বাধা দেওয়ার চেষ্টা করলো না? আমি ভয়ে পাথর, তারপর চোখের পলকেই হাতে ধরা চাকুটা সজোরে আমার বুকের ভেতর ঢুকিয়ে দিল। তার কিছুক্ষণ পর আমার চোখ খোলা ছিল। একটু পরে আমি জ্ঞান হারালাম বা মারা গেলাম। এরপর আমার যখন জ্ঞান ফেরে, দেখি যে আমি একটা হাসপাতালের মতো কোনো একটা বিছানায় শুয়ে আছি। আমার পাশে একজন লোক বসেছিলেন, তার বয়স আনুমানিক 40 থেকে 45। তার সাথে আলাপ হলে জানলাম সে একজন নৈশ প্রহরী, নাম রমাকান্ত। আমি কোথায় ছিলাম আর এখানেই বা কিভাবে এলাম তা জিজ্ঞেস করাতে আমাকে সে সবকিছু খুলে বলল, এবং সেদিন খুব বলল যে আমি একজন চৌকিদার, রাতের বেলা শহরের রাস্তার পাহারা দেই। সেদিন খুব বৃষ্টি থাকায় একটু দেরি করে বাড়ি থেকে বের হই প্রতিদিনের মতো, এবং সেদিন আমি রাস্তায় ঘুরে ফিরে দেখছিলাম আমি যে এলাকায় পাহারা দেই সেখানে আমার সাথে আরো একজন পাহারা দেয়, ওর নাম বিশু। আমরা দুজন দুদিকে পাহারা দিচ্ছিলাম। হঠাৎ বিশুর ডাক শুনে ওদিকটায় পাহারা দৌড়ে গেলাম এবং মাটিতে পড়ে থাকা আপনাকে দেখিয়ে দিল। প্রথমে ভেবেছিলাম লাশ, পরে দেখলাম শ্বাস চলছে। তখন আপনাকে এই নার্সিং হোমে নিয়ে আসি, এবং এরপর যা হচ্ছিল তা আমার চোখের সামনেই। কিন্তু আমার ধাক্কা খাওয়ার তখনও শেষ হয়নি। এবার দেখি দিনে দুপুরে একটা হাসপাতালের ওয়ার্ডে আমি যা দেখলাম তা সত্যি বড় অদ্ভুত। কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল আমি কি পাগল হয়ে যাচ্ছি। আমি দেখলাম আমার বুকে চাকুর আঘাত তো দূরের কথা, মাথার হাতে সামান্য কেটে যাওয়া চিহ্ন ছাড়া আর কোনো আঘাতের চিহ্নই নেই। আমি তখনই ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা যখন আমাকে রাস্তায় পান তখন কি আমার মুখে কোনো গামছা জাতীয় কিছু বাধা ছিল? আপনারা কি আমার বুকে কি কোনো অস্ত্র বিদ্ধ ছিল? উত্তর তারা শুধুমাত্র বলল, না বাবু, আমরা তো আপনাকে কোন রকম আহত অবস্থায় পাইনি। আমার মনের ভেতর তখন কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাহলে আমি রিকশায় কি দেখলাম, কি ঘটেছিল আমার সাথে? ভাবতে ভাবতে আমি আবারও জ্ঞান হারালাম। এরপর আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমার চারপাশে পিসি সহ আমার পরিবারের সবাই প্রায় 1 মাস অসুস্থ অবস্থায় আমি ইন্ডিয়াতেই কাটাই। 1 মাস পরে আমার বাবা ইন্ডিয়া গিয়ে আমাকে নিয়ে আসেন বাংলাদেশে। সম্পূর্ণ সুস্থ হতে আমার মোটামুটি 2 মাস মতো লেগেছিল, এবং একটা সমস্যা আমার পিছু ছাড়েনি। বাংলাদেশে আসার সপ্তাহখানেক পরেই থেকে আমি রোজ রাত্রে একটা স্বপ্ন দেখতে শুরু করি। আমি দেখতাম যে একটি রিক্সা, আমি বসে আছি, এবং ঠিক সেই লোকটি যাকে আমি রিক্সার ভেতরে দেখেছিলাম সে সেদিনের মতোই আমার মুখ বাঁধে, এবং তারপর আমার বুকের থেকে চাকুটা বের করে, তার মুখ থেকে চাকুটা বের করে আমার বুকে ঢুকিয়ে দেয়। স্বপ্নের এ পর্যায়ে এসে আমি প্রতিবার আমার ঘুম ভেঙে যেত। এভাবেই প্রতি রাতের স্বপ্ন দেখার মধ্যে দিয়ে আমার দিন চলতে লাগলো। আমি খুব দৃঢ় মানসিকতার অধিকারী, তাই এমন অবস্থাতে আমি ভেঙে পড়িনি। তাছাড়া আমার পরিবারও অনেক সাপোর্ট দিয়েছে। কিন্তু মাত্র কিছুদিন আগে একদিন রাতে স্বপ্নটা একটু আলাদা ছিল। দিনটা 20 এপ্রিল 2015। প্রতি রাতের মতো সে রাতেও স্বপ্ন আমি দেখলাম সে আমার মুখটা প্রথমে বাঁধলো, তারপর চাকুটা নিয়ে যেমনি আমার বুকে বসাতে যাবে, এতদিনের প্রথমবারের মতো আমি তার হাতটা ধরে ফেললাম। সেদিন সে আমার বুকে চাকু বিদ্ধ করতে পারেনি।
সাথে সাথেই সেদিন রাতে আমার ঘুম ভেঙে যায়। তবে সেদিনের পর থেকে আর কোনোদিনই আমি সেই স্বপ্নটি দেখিনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি পুরোপুরি আগের জীবনে তবে সুস্থ হই। নিশ্চয় রায়চৌধুরী লিখেছেন এই ঘটনাটি। আমরা কোনো কথা না বলে, যেহেতু অনেক লম্বা ঘটনা ছিল, একটা বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে আপনাদেরকে নিয়ে আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন। FM. The night comes alive with Robin Fong. হাই রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি আফরিন বলছি মিরপুর থেকে। আমি আপনার প্রোগ্রামের খুব বড় একজন ফ্যান বলতে পারেন। আমি আপনার প্রোগ্রাম সবসময় শুনি, ভোট FM আমার খুব ভালো লাগে। তো আজ আমি আমার লাইফের ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমার এই ঘটনাটা 2012 জানুয়ারির লাস্ট উইকের দিকের কথা। তো তখন আমি 7 মান্থ প্রেগনেন্ট ছিলাম। তো সিক থাকার কারণে আমি প্রায় তাড়াতাড়ি শুয়ে পড়তাম, বাট আমার হাজবেন্ড অনেক রাত জেগে কাজ করতে ল্যাপটপে। তো এই ক্ষেত্রে বলে রাখি যে আমাদের বাসার বেডরুম থেকে ডাইনিং টেবিলটা, মানে ডাইনিং স্পেসটা 10 থেকে 12 হাত দূরে হবে। বিশেষ করে বিছানা থেকে ডাইনিং টেবিলটা ঠিক এতটুকু দূরত্ব হবে। তো বিছানায় শুলে ডাইনিং টেবিলে কিছুটা অংশ দেখা যেত। তো আমার হাজবেন্ড ডাইনিং টেবিলে বসে কাজ করতো, আমি বিছানায় শুয়ে শুয়ে ওকে দেখতে পেতাম। তো ও আমাদেরকে পিঠ দিয়ে বসে কাজ করতো। তো আমি প্রায় রাতে শুয়ে শুয়ে ওকে দেখতাম। কখনো রেডিওতে গান শুনতাম, কখনো গান শুনতে শুনতে এভাবে ঘুমিয়ে পড়তাম। তো ওই রাতে আমি এভাবে দেখছি ও বসে বসে কাজ করছে, আমি রেডিওতে গান শুনছি, কখন ঘুমিয়েছি আমি ঠিক মনে নেই, 12টা কি 12:30 হবে। তো ঘুমিয়ে পড়ার পর হঠাৎ আমি স্বপ্ন দেখলাম যে আমার বেডরুমটা হালকা অন্ধকার, মানে হাতছা আলো। আমার হাজবেন্ড আসলো, এসে বিছানায় উঠলো, উঠে সে আমার পাশে শুয়ে পড়লো এবং তার একটা হাত আমার শরীরের উপর রাখলো। এখন সেটা হাত নাকি ঠিক আমি বলতে পারবো না, বাট জিনিসটা এত ভারী ছিল যে আমি ব্যথা পাচ্ছিলাম। তো আমি ওকে বললাম যে তোমার হাতটা সরাও। এই কথাটা বলা মাত্রই আমার হাজবেন্ড, মানে আমার তখন মনে হলো যে না, আসলে ও ও- ও ও না, একটা বানর কিংবা বানর আকৃতির কিছু একটা, ঠিক বানর যেমন লাফিয়ে উঠলে যেমন একটা হয়, ওই জিনিসটা ঠিক অমনি ভাবে লাফ দিয়ে উঠে আমার বুকের উপর বসলো। আমার বুকের উপর বসেই আমার 2 হাত চেপে ধরলো বালিশের ওপর। আমার হাত দুটো চেপে ধরলো, আমি হাত দুটো নাড়াতে পারছিলাম না, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমি বুকে ব্যথা পাচ্ছিলাম, বাট আমি চিৎকার করে বলতে চাচ্ছিলাম কিন্তু আমি বলতে পারছিলাম না। এবং ওই জিনিসটা আমার মুখটাকে বাঁদিকে কাত করে বালিশের দিকে চেপে ধরলো এবং এতটা চেপে ধরলো যে মনে হচ্ছিল যে বালিশটা ফেটে যাবে, আমার আমার মাথাটা হয়তো বালিশের মধ্যে ঢুকে যাবে। আমার বা গাল বা কান খুব ব্যথা করছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার বুক দম আটকে আসছিল, আমি হাত নাড়াতে পারছিলাম না। ওই জিনিসটা আমার 2 হাত বালিশের সঙ্গে চেপে আমার ঠিক কবজি বরাবর চেপে ধরে রেখেছে। তো আমি এই স্বপ্নের মধ্যেই হঠাৎ করে, যেহেতু বাঁদিকে কাত করে রাখা, যেহেতু ডাইনিং স্পেসটা বাঁদিকে ছিল, আমি হঠাৎ করে খেয়াল করলাম যে না, আমার হাজবেন্ড তো ডাইনিং টেবিলে বসেই কাজ করছে। তো আমি খুব স্বপ্নের মধ্যে খুব ভয় পেয়ে গেলাম যে আমার হাজবেন্ড ওখানে বসে কাজ করছে, তাহলে এখানে কে? তো আমি চিৎকার করতে চাইলাম, ওকে ডাকতে চাইলাম, বাট আমি ওকে ডাকতে পারলাম না, আমার আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হলো না। স্বপ্নের মধ্যে এরকম এরকম কিন্তু রাস্তায় প্রায় হয় যে আমরা স্বপ্নের মধ্যে কিছু বলতে চাই, চিৎকার করতে চাই, বাট এরকম চিৎকার করতে চাইলেও গলা দিয়ে কোনো সাউন্ড বের হয় না। তো স্বপ্নের মধ্যে এরকমই হচ্ছিল, আমি চিৎকার করতে চাচ্ছিলাম, আমার হাজবেন্ডকে ডাকতে চাচ্ছিলাম, বাট আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। এবং আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, আমি চোখ বন্ধ করে ফেললাম, চোখ বন্ধ করে আমি স্বপ্নের মধ্যেই সূরা পড়তে শুরু করলাম। এবং খুব 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 ফাস্টলি আমি সূরা পড়ছি, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা পড়তে থাকলাম। তো এইভাবে সূরা পড়তে পড়তে স্বপ্নের মধ্যেই সূরা পড়তে পড়তেই আমার ঘুমটা ভেঙে গেল। তো ঘুমটা ভেঙে যাওয়ার পর দেখলাম যে হ্যাঁ, আমি ঠিক স্বপ্নে যেভাবে বালিশের উপর, বালিশের দিকে আর কি 2 হাত উঁচু করে শুয়েছিলাম, ওভাবেই শুয়ে আছি, বাঁদিকেই আমার মুখটা ফেরানো, এবং আমি তাকিয়ে দেখলাম যে আমার হাজবেন্ড চেয়ারে বসে কাজ করছে, তার পিঠটা আমি দেখতে পেলাম। তো রাসেল ভাই, আমি স্বপ্নের একটা ঘুম ভেঙে গেল, মানে স্বপ্নটা ভেঙে গেল, আমার বুক খুব ধড়ফড় করছিল, আমার হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিল, আমি আমি নিঃশ্বাস নিচ্ছিলাম খুব বারবার। এবং তখনও আমার স্বপ্ন ভেঙে যাওয়ার পরও আমার মুখ
তখন আমি বিড় করে লাইলা ইলান্তাসে আমাকে বলেই যাচ্ছি। তো যাই হোক, স্বপ্নটা ভেঙে যাওয়ার পর বুঝতে পারলাম যেটা একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবো রাসেল ভাই, বাট আমি স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে পারলাম না, কারণ ভয়ঙ্কর ঘটনাটা তখনই শুরু হলো। কারণ স্বপ্ন ভাঙার পর আমি যখন চাইলাম যে ও আচ্ছা স্বপ্ন ছিল, তো এবার আমি উঠে যাই বা কাত হই, ওটা আমি কাত হতে পারলাম না। আমার হাত দুটো তখনও শক্ত করে রাখা বালিশে, এবং সেই ভারী অনুভবটা, সেই ভারী জিনিসটা আমার তখনও বুকের উপর বসে আছে। রাসেল ভাই, মানে আমি আপনাকে এখন বলছি, আমার হাতের লোম সব দাঁড়িয়ে গেছে। আমি 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 সেদিনের সেই ঘটনাটা মনে পড়লে আমি আজও শিউরে উঠি ভয়ে। আমি আমার স্বপ্ন ভেঙে গেছে, আমি পুরোপুরি জেগে গেছি। আমি আমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছি, আমি আমার নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে আছি, অথচ স্বপ্নে দেখার সেই ভারী জিনিসটা, সেই বানরের আকৃতি সেই ভারী জিনিসটা তখন আমার বুকের উপর বসে আছে, এবং আমার দু হাত খুব শক্ত করে চেপে ধরে রেখেছে বালিশে। আমার মুখটা বাদিকে কাট করা, আমার বা গাল বা কান প্রচন্ড চেপে ধরে রেখেছে। আমি আমার হাজবেন্ডকে চিৎকার করে ডাকতে যাচ্ছি, কিন্তু সেই স্বপ্নের মতোই আমার গলা আটকে যাচ্ছে। আমি তাকে চিৎকার করছি, আমি অনেক চিৎকার করছি, বাট আমার গলা থেকে একটা সাউন্ড বের হচ্ছে না। এবং সবচেয়ে রাসেল ভাই, যেটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, আমি আমার ঠিক কানের কাছে একদম একজন মুখ নিয়ে কানের কাছে কথা বলে যেরকম অনুভূতিটা হবে, আমি ঠিক সেই রকম অনুভূতিটা পাচ্ছিলাম যে আমার মুখের কাছে, আমার কানের কাছে সেই মুখটা এসেছে এবং একটা গোড়ানি সাউন্ড করছে। ওই জিনিসটা, এই সাউন্ডটা ঠিক কেমন হবে, এই কোরবানির সময় আমরা গরু কোরবানি করার পর যেমন একটা গোড়ানির একটা শব্দ হয়, ঠিক সাউন্ডটা সেরকম ছিল, এবং আমার ঠিক কান ঘেঁষে সেই সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি। আমি এত ভয় পেয়ে যাই রাসেল ভাই, এত ভয় পেয়ে যাই যে আমি প্রচন্ড ভয়ে, আমি আমার সবচেয়ে বেশি আমার যেটা আমার সবচেয়ে বেশি ভয় লাগে সেটা হচ্ছে আমার বেবির জন্য, যে আমার বেবিটা না কোনো ক্ষতি হয়ে যায়, বা এটা কি, এটা মানুষ, এটা কোনো জন্তু, এটা কোনো প্রাণী না, এটা কোনো অন্য কিছু। আমি ঠিক ওই মুহূর্তে আমার মাথা কোনো কাজ করছিল না। আমি আমি এক চুলও নড়তে পারছিলাম না, না আমার পা, না হাত, না ঠোঁট, শুধু আমার চোখ দুটো নড়ছিল আর আমার শ্বাস প্রশ্বাস পড়ছিল। তো আমি আসলে ভাই চোখ বন্ধ করে ফেললাম, যেহেতু আমার হাজবেন্ডকে ডাকতে মানে চাইছি, বাট আমি ডাকতে পারছি না। আমি চোখ বন্ধ করে ফেললাম, এবং আমি যত সূরা জানি, যত দোয়া জানি, আমি এক নাগাড়ে পড়তে শুরু করলাম। এবং কতক্ষণ এভাবে দোয়া পড়েছি জানি না। দোয়া পড়তে 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 হঠাৎ করে মনে হলো যে আমার শরীরটা খুব হালকা হয়ে গেল। একদম মনে হচ্ছে যে আমি পানির উপর ভেসে বেড়াচ্ছি। এতক্ষণ যেমন মনে হচ্ছিল যে আমার বুকের উপর অনেকগুলো পাথর, বা আমার শরীরের উপর অনেকগুলো পাথর চাপা দিয়ে রেখেছে, কিন্তু হঠাৎ করেই মনে হলো যে সবকিছু উধাও হয়ে গেল, এবং আমার শরীরটা প্রচন্ড হালকা হয়ে গেল, মনে হচ্ছিল আমি পানির উপর ভেসে বেড়াচ্ছি। তো তখন আমি অনুভব করলাম যে না, আমি হাতটা নাড়াতে পারছি, আমি পাটা নাড়াতে পারছি। তো আমি ফিল করলাম যে ওই জিনিসটা এখন তখন আর আমার বুকের উপর নেই। তো রাসেল ভাই, আমি বিকট একটা চিৎকার দিলাম। আমি আজও জানি না কি করে আমি চিৎকার দিয়ে বিছানা থেকে নেমে এই 10-12 হাত দূরে আমার হাজবেন্ডের কাছে যে আমি পৌঁছেছি, আমি আজও জানি না আমি কেমন করে পেরেছি, আমি বলতে পারবো না। তো যখন আমার সেন্স আসে, তখন আমি ফ্লোরে শোয়া, আমার হাজবেন্ড আমার মুখের মধ্যে পানি ছিটে দিয়েছে, আমার চুল ভেজা, মুখ ভেজা, আমার শাশুড়ি আমাকে সব ফু দিয়ে যাচ্ছে। তো সবাই আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি হয়েছিল। এটা আমি কাউকে কিছু বলতে পারছিলাম না, কারণ আমার এত ক্লান্ত লাগছিল, মনে হচ্ছিল আমি অনেক যুদ্ধ করে এসেছি, আমার শরীরটা খুব ক্লান্ত, অবশ লাগছিল। তো তারা আমাকে আমার হাত দেখালো, আমার কবজি, আমার দু হাতের কবজির মধ্যে কালো দাগ হয়ে গিয়েছিল। অনেকক্ষণ দড়ি কিংবা রাবার দিয়ে বেঁধে রাখলে যেমনটা দাগ পড়ে যাবে, ঠিক তেমনটা দাগ পড়ে গিয়েছিল আমার 2 হাতের কবজিতে। আমার গালে, আমার বা গাল, আমার বা কান লাল হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে খুব খুব জোরে কেউ কেউ আঘাত করেছে। তো সবাই আমার গাল দেখে, আমার হাত দেখে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে তোমার। ওটা আমি ওই মুহূর্তে কিছু বলতে পারছিলাম না। আমি আবার সেন্স হারিয়ে ফেললাম না ঘুমিয়ে পড়েছিলাম আমি, তাও জানি না। তো সকালের দিকে যখন একটু ভালো লাগলো, আমি আমার শাশুড়িকে সব ঘটনা খুলে বললাম, আমার মাকে বললাম। তো সেখান থেকে আমাকে নিয়ে তারা একজন হুজুরের কাছে গেল। তো হুজুরকে আমি সব বললাম। হুজুর শুনে বললেন যে আসলে এই সময় স্বাভাবিকভাবে মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে, তখন এমনিতেই খারাপ কিছু জিনিসের নজর থাকে। তো হয়তো আমি ভর দুপুরে কোথাও গিয়েছিলাম, কিংবা সন্ধ্যে করে খোলা চুলে বারান্দায় দাঁড়িয়েছিলাম, হয়তো কোনো একটা ভুল আমি করেছি, যার কারণে সেই খারাপ জিনিসটার দৃষ্টি আমার উপর পড়েছিল, এবং সে আমার এবং আমার বেবির ক্ষতি করতে চেয়েছিল। তো হুজুর বলেছে যে আল্লাহর রহমতে হয়তো সে তোমার কোনো ক্ষতি করতে পারেনি, তুমি এখন সেফ আছো। তো এরপর রাসেল ভাই, আমি প্রায় রাতেই ঘুমোতে পারতাম না,
আমার প্রেশার খুব হাই হয়ে গিয়েছিল। আমার মনে হতো যে আমি ঘুমালেই বুঝি সেই জিনিসটা এসে আমার বুকের উপর বসবে। তো আল্লাহ রহমতে এরপরে আমি ওই জিনিসটা আর দেখিনি, বা ওই ধরনের স্বপ্নও আমি আর দেখিনি। তার কদিন পরে আমার বেবি হয়, একটা বয় বেবি হয়। আমার বেবিটা আল্লাহ রহমতে অনেক সুস্থ হয়। তো রাসেল ভাই, এটাই ছিল এখন আমার ঘটনা। Mood FM. Yes, the night comes alive with Gramophone, and you're listening to Radio Food 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তা আছি, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা আমি রয়েছে আরাফাত হোসেন আবিদ। আমাদের পেজ যেটা রয়েছে সেখানে দেখেছেন যে তার কাছে একটা স্টোরি আছে। আমাদেরকে অনেকেই বার্থডে উইশ করছেন। অর্ণব আদনান নুসরাত আমাদের এখানে বার্থডে উইশ করেছেন। এমডি জামান আমাদের এখানে লিখেছেন আই লাভ বার্থডে উইশ করেছেন। রিজানুল আমিন আমাদের এখানে বার্থডে উইশ করেছেন। ফাহিম ফয়সাল আমাদের এখানে বার্থডে উইশ করেছেন। মোহাম্মদ ইসলাম, হাসানুল ইসলাম, এছাড়াও একটা পাচ্ছি আরো অনেকেই আমাদের এখানে আছেন। ফেসবুকে যারা আছেন তারা একটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে যে সমস্ত ছবিগুলো আছে সেই ছবিগুলোতে আপনারা দেখতে পারবেন যে আমরা গতকালকে কিভাবে, এখন তো গতকাল হয়ে গেছে, গতকাল কিভাবে সেলিব্রেট করেছিলাম সেটা আপনারা দেখতে পাবেন। আমাদের যদিও 13 তারিখ ছিল বার্থডেটা, কিন্তু আমরা 14 তারিখে করতে হয়েছিল, কারণ 13 তারিখ ছিল বৃহস্পতিবার, সুতরাং আমরা 14 তারিখে করেছি। অলরাইট, আমরা চলে যাব এখন আরো একটা ঘটনায়, এবং আমাদের সঙ্গে এখন যিনি ঘটনা বলবেন তার আপনার নামটা প্লিজ একটু বলবেন। Listeners, আমার নাম সাদমান শিব্বির রাশা। I'm from উত্তরা। ওকে, আপনার ঘটনা শুনি আমরা। জি রাসেল ভাই, একটা মিনিট, আমি ঘটনা শুরু করার আগে আমার ফ্রেন্ডসদেরকে একটু বলতে যাচ্ছি যারা এত রাত জেগে ভূত এফএম শুনছে, দ্য লিথল অ্যাভেঞ্জার্স টিম, তো ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আমার ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। আমার ঘটনাটি অ্যাকচুয়ালি উত্তরার সেক্টর 4 এর, রোড নাম্বারটা আমি বলছি না। তো ঘটনাটি অ্যাকচুয়ালি আমাদের অপোজিট ফ্ল্যাটের ঘটনা। তো আমরা আমাদের ফ্ল্যাটে আজ থেকে লাইক 10-11 বছর ধরে আছি। তো 10-11 বছরের মধ্যে আমরা দেখেছি যে আমাদের ফ্ল্যাটে লাইক নর্মালি ভাড়াটিয়া চেঞ্জ হচ্ছে, মানে অপোজিট যে ফ্ল্যাটটা ওখানে ভাড়াটিয়ারা চেঞ্জ হচ্ছে। তো লাইক সবসময় মতে আমরা ভাবলাম যে কোনো রিজনে হবে যে ভাড়াটিয়া চেঞ্জ হচ্ছে, কোন একটা কারণে হয়তো চেঞ্জ হয়, কোন একটা কারণে চেঞ্জ হয়ে যায়। বাট রিসেন্টলি গত কয়েক মাস ধরে যে ভাড়াটিয়া আমাদের অপোজিট ফ্ল্যাটে থাকছে ওদের সাথে আমাদের একটি সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কটা অ্যাকচুয়ালি আমার ড্যাডের, আমার আব্বুর। তো ওদের ফ্যামিলির যে হেড, ওদের সাথে সম্পর্কটা গড়ে ওঠে। তো উনি আমাদেরকে একটি ঘটনা বললেন যে আমাদের পুরো আইডিয়াটাই চেঞ্জ করে দিল। আচ্ছা, উনি বললেন যে ওনাদের ফ্যামিলিতে লাইক প্রথম কোনো সমস্যা হয়নি, কিন্তু কিছু মাস থাকার পরে ওনার যে ওয়াইফ আর ওনার ছোট ছেলে, ওনারা রাতের বেলা যখনই ধরেন রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলো বা পানি খাওয়ার জন্য উঠলো, ওনাদের ড্রয়িং রুমে দেখতেন যে একটি ফ্যামিলি বসে আছে। ফ্যামিলির মানে বলতে গেলে একজন লোক, একজন মহিলা আর একজন ছেলে। তো প্রথমে এটা ওনার ওয়াইফ দেখলেন। ওয়াইফ দেখার পরে ভাবলেন যে আচ্ছা রাতের ঘুমের ঘোরে হয়তো বা দেখেছেন। তো উনি এতটা পাত্তা দেননি। ঠিক কিছুদিন পরে উনার ছেলে, ছোট ছেলে জিনিসটা দেখার পর ওনার আম্মুকে বললো যে আম্মু হ্যাঁ আমি এরকম একটা কিছু দেখছি। তখন ওনার ওয়াইফ বললো আচ্ছা সামথিং ইজ রং, তো এটা ফ্যামিলির সবার সাথে শেয়ার করো। কিন্তু যেহেতু ফ্যামিলির মাঝে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জিনিসটা শুধু ওনার ওয়াইফ দেখতেন আর ওনার ছোট ছেলেই দেখতেন, তো আর কেউ দেখতেন না। তো ওরা তো জিনিসটা নিয়ে পাত্তা দেয় নাই। তো এই রোজার সময় অ্যাকচুয়ালি দুটো কাহিনী হয়েছে। একটি কাহিনী হচ্ছে একদিন ইফতারের মানে সেহরির আগে সবাই যখন উঠবে, তো ঠিক সেরি টাইম ধরেন আমরা রেগুলারলি উঠি 2টার দিকে অথবা 3টার দিকে উঠি। তো ওনারা ঠিক ওঠার আগে লাইক সময়টা হবে 2টার লাইক অ্যারাউন্ড 2:10 এরকম টাইমে ওনারা সবাই শুনলেন যে ওনাদের ডোরের মাঝে, সবাই তো রাতে বেলা রুম লক করে শোয় যে যার রুমে, তো সবার রুমের মাঝে নক শুনলেন অনেকক্ষণ। নকটা অনেক জোরে জোরে, মানে কেউ যদি দরজা ধাক্কা দেয়, বাড়ি দেয়, যেরকম আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ, কিন্তু আওয়াজটা নকের, যেমন আমরা আমাদের ফিঙ্গার দিয়ে আঙ্গুল দিয়ে যেরকম টোকা দিই নকের, সেরকম নক শুনলেন অনেক জোরে জোরে।
তো এটা শোনার পরে সবাই লাইক প্রথম সবাই কি মানে ইতস্তত হচ্ছিলেন, ভাবছিলেন যে হয়তোবা ডাকাত চোর, কিন্তু একটা ওয়ান্স সবাই যখন দরজা খুললেন দেখলেন যে কিছু নেই, নকটাও থেমে গেল। এটা ছিল একটি ঘটনা। এই ঠিক আমি ঠিক এক সপ্তাহ বলবো না, 4 থেকে 5 দিনের মাথায় উনার ওয়াইফ একদিন রাতের বেলা ঘুমে থেকে উঠলেন, হয়তো বা কোনো কারণে উনার রুমের দরজা খুলেন। দরজা খুলে উনি যেটা দেখলেন যে উনার রুমের সোজাসুজি ডাইনিং স্পেসটা দেখা যায়। উনার রুমের দরজাটা খুলে ডাইনিং স্পেসটা দেখা যায়। তো ডাইনিং স্পেসের ওখানে উনি দেখলেন যে আমাদের বাসায় ধরেন আমরা যারা সার্ভেন্ট রাখি, বুয়া যেটা আমরা বলি, মেড রাখি, তো ওরা যখন ঘর মুছে, তো ঘর মুছার সময় আমরা নর্মালি দেখি যে বসে বসে একটা কাপড় নিয়ে ঘর মুছতেছে। সো উনি ঠিক দেখলেন যে, বলে রাখা ভালো উনাদের বাসায় কোনো মেড ছিল না, উনারা জাস্ট 5 জন ফ্যামিলি মেম্বার, তার মধ্যে ওনার হাজবেন্ড ওয়াইফ আর 3 জন ছেলে মেয়ে। তো উনি দেখলেন যে একজন মহিলা ঠিক জাস্ট ঘর মোছার মতন বসে উল্টা দিক ফিরে উনি ওভাবে বসে আছেন, হাত দিয়ে কিছু একটা ওয়েভ করছেন, নাড়াচ্ছেন, নাড়াতে নাড়াতে লাইক মাটি থেকে জাস্ট 1-2 ইঞ্চি উপরে বাতাসের মধ্যে ফ্লোট করে উনার দিকে চলে আসছেন, মানে ভেসে ভেসে যাচ্ছে। ভেসে জাস্ট উনি দরজা খুলে দেখেছিলেন ডাইনিং স্পেসের ওখানে, কিন্তু দেখলেন যে ভেসে ভেসে উনার দিকে আসছেন। এন্ড তখন উনি নোটিস করলেন যে ওই মহিলাটার যে বলা যায় আর কি, যে আসছেন ভেসে ভেসে, ওর পায়ের পাতা দুটো, ফিট দুটো লাইক উল্টো, ঠিক উল্টো। এটা দেখার পর উনি অনেক হরিফাইড হন, অনেক ভয় পান। ভয় পেয়ে সাথে সাথে দরজা লক করে উনি তো চিল্লাচিল্লি শুরু করলেন। ওনার হাজবেন্ড উঠলো, তারপরে বাসায় সবাই উঠলো, তখন আর কিছু আর কোনো সমস্যা নেই। তো এইটাই ঘটনা। তো কয়েকদিন পরে যখন আব্বুকে উনি মানে ওনার হাজবেন্ড জিনিসটা শেয়ার করলেন, তো আব্বু আমাকে বললো, আমি শুনলাম। তো ঘটনা এরপর আর কিছু জানা যায় না, বাট রিসেন্টলি আমি গত পরশুদিন যেটা দেখেছি, ওনাদের বাসায় 4-5 জন হুজুর নিয়ে আসা হয়েছে, হয়তো বা কোনো কারণে হুজুর নিয়ে আসা হয়েছে। তো এটাই ঘটনা ছিল। এবং এই কারণে হয়তো কেউ থাকে না এবং কোনো না কোনো একটা সমস্যা হয়তো ওই বাসাটায় আছে বলে আপনারা মনে করছেন। হ্যাঁ, এখানে একটা কিছু বলে রাখা উচিত। তো ওনাদের বাসায় যিনি গার্ড, মানে তিনি অনেকদিন ধরে ওনাদের বাসায় চাকরি করছেন। তো ওনার কাছ থেকে শোনা গেল, উনি এত ডিটেল বললেন না, বাট বললেন যে প্রথম সমস্যা করে না, কিছু মাস থাকার পরে ভাড়াটিয়া পরে সমস্যা হয়। আচ্ছা, এবং এই কারণে হয়তো বারবার ভাড়াটিয়া বদলে যায় ওই বাসায়। এখন তো আমরা এটা শোনার পর এটাই অ্যাজিউম করছেন। এবং এই জিনিসটা হচ্ছে যে আপনারা শুধুমাত্র এই বুয়ার ঘটনাটা পরে জানতে পেরেছেন। হ্যাঁ, বুয়ার ঘটনাটা জানতে পেরেছি। এই ঘটনাটা ঠিক রমজানের রমজান না, এই লাস্ট রমজানের। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আসার জন্য এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে SMS করছেন। সুস্মিতা বণিক আমাদের SMS করেছেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভূত এফএম-এর। আমাদেরকে ফুর্তি রাকিব লিখেছেন, তার কাছে ভালোই লাগছে, ভয় লাগছে ঘটনা আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে ময়মনসিং থেকে অনন্যা লিখেছেন, আমাদের এখানে SMS করেছেন। হিটলার আমাদের এখানে SMS করেছেন, আমাদের এখানে SMS করেছেন রায়হান, SMS করেছেন তনয়, SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি সেজান। এছাড়াও ইথাম আমাদের এখানে SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি মুস্তাক বেইলি রোড থেকে। এছাড়াও SH আবরার আমারও SMS করেছেন, হাসান আমাদের SMS করেছেন আমাদের এখানে কবির জিঞ্জিরা থেকে। এছাড়াও রাকিব আমাদের এখানে SMS করেছেন, ফুর্তি মোহাম্মদ আবিদ আমাদের এখানে SMS করেছেন ধানমন্ডি থেকে। এছাড়াও আনোয়ার সিলেট থেকে আমাদের এখানে SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি তমা। এবং আমাদের আজকে ভূত এফএম তার কাছে ভালো লাগছে। নারায়ণগঞ্জ থেকে আমাদের মারিয়া SMS করেছেন, স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে। ভুঁইয়া সাদমান আমাদের এখানে SMS করেছেন এবং তিনি ভূত এফএম শুনছেন জানিয়ে দিয়েছেন আমাদেরকে। নাবিলা আক্তার আমাদের এখানে SMS করেছেন এবং কি বলছে, আই এম ব্যাক আফটার লং টাইম। এবং অনেকে ওয়েলকাম ব্যাক নাবিলা, এবং আশা করছি যে এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এহসানুল SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি রিয়াদ। এছাড়াও আমাদের এখানে SMS করেছেন অমিত সরকার, দিনা আমাদের এখানে SMS করেছেন 5 সহ আরো অনেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফেসবুকে অনেকে এই মুহূর্তে কানেক্টেড আছেন। অনেকেই আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আজকে এখানে লিখছেন এবং ফেসবুকে কমেন্ট করছেন। আপনাদের নামগুলো আমি পড়ছি। মোহাম্মদ ইমরান খান আমাদের এখানে SMS করেছেন আমাদের এখানে ফারহাদ মাহমুদ SMS করেছেন, নাহিদ SMS আমাদের এখানে কমেন্ট করছেন, নাদিম আলম, এছাড়াও রাজু রাহাত
আর রাজু রায়হান আমাদের এখানে এসএমএস করেছেন। মোহাম্মদ মিলন হোসাইন আমাদের এখানে কমেন্ট করেছেন। এখানে কমেন্ট করেছেন দিতে পাচ্ছি এমবি দীপু আহমদ, রাকেবুল ইসলাম, পিঙ্কু, উর্মি ওয়াজেদ, প্রিন্স হৃদয়, আরিফিন মাসুদ, তারপরে এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে আছেন ডিডিজে রুবেল, অনামিকা চৌধুরী আমাদের এখানে রয়েছেন। দেখতে পাচ্ছি শ্যামু রয় কক্সবাজার থেকে, আরো অনেকে। আমি একটু আগে দেখছিলাম যে কেউ একজন আমাদের এখানে লিখেছিলেন, আচ্ছা এই তো দেখতে পাচ্ছি এখনো, আরাফাত হোসেন আবিদ লিখেছেন যে রাসেল ভাই স্টোরি ছিল, স্টোরি যদি থাকে তাহলে ডেফিনেটলি আপনি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। সেটা আমাদেরকে পাঠিয়ে দেওয়ার স্টোরি পাঠানোর নিয়ম রয়েছে মোবাইলে ইমেল অ্যাড্রেসে যে চলে যেতে হবে। মানে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে, বা আমাদের ইমেল অ্যাড্রেস একটু লিখে ফেলতে হবে আপনাকে। এবং সেই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূতফম@radiofurti.fm, স্পেলিংটা বলে দিচ্ছি BHWTFM@radioForti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমরা প্রত্যাশায় থাকি, সবসময় প্রত্যাশা থাকি, এই 5 বছর ধরে প্রতিটা দিন আমরা প্রত্যাশায় থেকেছি আপনাদের কাছ থেকে ভালো একটা গল্পের আশায় বা ভালো একটা ঘটনার আশায়। আশা করছি যে আগামী সপ্তাহেও আমরা সেরকম হতাশ করবেন না এবং আমরা পেয়ে যাবো আপনাদের কাছ থেকে সেরা কোনো ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার্স, আমার নাম মেহেদী হাসান হৃদয়, চট্টগ্রাম থেকে এসেছি আমি। জি, আমি এটাই বলতে চাচ্ছিলাম, মেহেদী হাসান হৃদয় চট্টগ্রাম থেকে এসছেন এবং অনেক কষ্ট করে এত দূর থেকে তিনি এসছেন ঢাকায়। তিনি আছেন রিলেটিভের বাসায় এবং সেখান থেকে তিনি আমাদের এখানে অংশ নিয়েছেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ যে এত কষ্ট করে এত দূর থেকে এখানে এসছে। কত ঘন্টা লেগেছে আপনাদের আপনার আজকে? আমাদের 9 ঘন্টার মতো লেগেছে চট্টগ্রামে পৌঁছানোর জন্য, ঢাকায় পৌঁছানোর জন্য। সরি ঢাকায় পৌঁছানোর জন্য। আচ্ছা, চলে যায় আপনার ঘটনায়। রাসেল ভাই, একটু আমার ঘটনা যাওয়ার আগে আমার ফ্রেন্ড আকিব যে আমার সাথে এসেছে, তাকে যে অনেক আপনাকে thanks। ঢাকায় রেখেছেন এবং আপনাকে নিয়ে এসছেন। ওকে, জি। থ্যাংক ইউ ভেরি মাচ আকিব। আচ্ছা, আমরা চলে যাই ঘটনায়। যে ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে আমার বড় বোনের সাথে। জি। আমরা 4 ভাই বোন এবং আমার একমাত্র বোন যে বড়, তার সাথে ঘটনাটা শুরুটা হচ্ছে তার বয়স যখন 3 বছর কি 4 বছর, সে সময়ে সে বয়স 3 থেকে 4 বছর ছিল, তার হঠাৎ মাঝে মাঝে জ্বর আসতো এবং ঘুমের মধ্যে ঘুম ভেঙে যেত ভয়ে, এবং যে স্বাভাবিকই সে অনেক কান্না করতো ঘুম থেকে উঠে, অথবা যখন জ্বরটা আসতো জ্বরটা সহজে যেত না। আমার আম্মু সেটার প্রতিকার হিসাবে ডাক্তার দেখাতো এবং মেডিসিন যেটা ইউজ করতো, কিন্তু মেডিসিনে সেসব কোনো কাজ হতো না। সেই মেডিসিনের কাজ না হওয়ার পরে এক সময় আমার আম্মু সেই প্রতিকারের জন্য একটি হুজুরের কাছে যায় এবং হুজুরটি বলে যে এটা খুব সহজে প্রতিকার করা যাবে না, এটা অনেক বড় একটা প্রসিজার হতে পারে, কিন্তু বর্তমান সময়ে যে একটি যাতে এটা ধরা বাঁধা রাখা যায়, ভালো থাকে কিছুদিনের জন্য, সেজন্য কিছু তাবিজ এবং পানি পড়ার আমি একটু হতে থামাই আপনাকে। জি। আপনি যেটা বলছেন আপনার নিজের বোনের ঘটনা, রাইট? জি কারণ আমি আরো একবার আপনাদের মনে করে দিতে চাই, এটা ওনার নিজের বোনের ঘটনা এবং এই যে আমরা অনেক কিছু বিশ্বাস করতে চাই না, ওনার পরিবারে ঘটেছে এই ঘটনাটি এবং এই ঘটনাগুলো শুধুমাত্র মুভিতেই দেখা যায়, বাট ওনার নিজের বোনের ঘটনা শুনি আমরা। তারপরে কি হয়েছিল? তারপর হুজুর থেকে তাবিজ আর পানি পড়ার পরে কিছুদিন ভালো থাকে, কিন্তু কয়েকদিন পরে আবার সে একই সমস্যা, তার জ্বর আসে এবং ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠে যায়। তারপরে সেটার ভালো মতো একটি প্রতিকারের জন্য হুজুরের কাছে যাওয়া হয় এবং হুজুর বলে যে এটার প্রতিকারের জন্য তাকে যারা সমস্যা করছে তাদের সাথে আমার কথা বলতে হবে। সেজন্য তারা কি করে, তাই যা আমার আপুর সাথে যে যারা আছে তাদেরকে হাজির করা হয়, যেটা বলে সেটা করছে। হাজির করার পরে তারা যেটা হুজুরটা যেটা জিজ্ঞেস করছে যাকে, যে তারা কিভাবে আসছে, কেন আসছে এবং কেন এই এত ছোট মেয়েকে ডিস্টার্ব করতেছে। এটা যখন তাদের জিজ্ঞেস করা হয় তখন তাদের থেকে জানা যায় যে তারা আমার বোনের বয়স যখন 3 দিন, তার মানে আতুর ঘরের মধ্যে তাদেরকে দেখে এবং তাদের পছন্দ হয় এবং সেজন্য তাদের লাইক করে, আমার আপুকে লাইক করে এবং তাদের দেশে নিয়ে যাবে। সেজন্য তারা বারবার চেষ্টা করে যেন যে কোনো ভাবে আমাদের দেশে তাকে নিয়ে যাওয়া যায়। ওকে। সেজন্য তখন হুজুর অনেক
রিকোয়েস্টের মাধ্যমে তাদেরকে বলে যে এত ছোট মেয়ে এবং তাদের একমাত্র মেয়ে, তাকে যদি আপনারা নিয়ে অনেক সমস্যা হবে এবং তাদের অনেক দুঃখ পাবে, সেজন্য তাদের রিকোয়েস্টের আমার হচ্ছে হুজুরটার রিকোয়েস্টের উপরে তারা ছেড়ে চলে যায়। কিন্তু তারা বলিতে যায় যে আমার বোনের বয়স যখন 13 বছর হবে তখন তারা তাদেরকে আমার বোনকে নিয়ে যাবে। এটা বলে রাখা ভালো যে আমার বোনের সাথে 7টা জিন ছিল এবং 7টা জিনই হচ্ছে যে নিজেরা ভাই ভাই, এবং তারা সবাই আমার বোনকে পছন্দ করছে এবং তাকে নিয়ে যাবে। আচ্ছা। তখন থেকে কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা শুরু হয় মেইনলি 13 বছর বয়স পূর্ণ হওয়ার পরে। 13 বছর বয়স পূর্ণ হওয়ার 15 কি 17 দিন পরে আমার বোনের যেটা দেখা যায় যে ফার্স্ট অফ অল লোকেশনটা বলে রাখি, যেখানে এটা হয়েছে এটা যশোর সিটি কলেজের পেছনে, বড় পেছনে একদম একটি বড় 10 কাঠার মতো জায়গা আছে, চারদিকে দেয়াল দিয়ে ঘেরা এবং সামনে একটি বড় গেট। এটা আপনাদেরই জায়গা? না, আমাদের না, আমরা ওখানে ভাড়া থাকতাম। আচ্ছা। সেখানে মাত্র আমাদেরই বাসাটা ছিল এবং সামনে এরিয়াটা সম্পূর্ণ খালি ছিল, সেখানে বিভিন্ন গাছপালা ছিল। আচ্ছা। যে ঘরটাতে ঘটেছে সেটা ছিল সামনে একটি ছোট বারান্দা এবং ভিতরে একটি হল রুমের মতো, যে এক পাশে একটি খাদ্য, আরেক পাশে একটি খাদ্য এবং মধ্যখানে সম্পূর্ণ জায়গাটা খালি। যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমার আপু ঠিক মধ্যখানে একটি বিছানা পেতে পড়তেছিলেন এবং আমরা 2-3 ভাই 2 পাশে ছিলাম। এখন আমরা হঠাৎ করে দেখতে থাকি যে আমার বোনের যে বিছানাটা যেখানে উপর বসে পড়তেছে সেটা আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। আচ্ছা। সেটা সে সময় আমার বয়স ছিল 3.5 বছরের মতো এবং আমার মেজো ভাইয়ের বয়স কিছু মনে আছে ওই সময়ের কথা দু একটু? আমার হালকা হালকা মনে আছে যে আমার কিভাবে ওটা হচ্ছে, অথবা মানুষের যে ভয়টা যে পাচ্ছে সেটা আমার হালকা হালকা মনে আছে। আর বাকিটা আমার আম্মু থেকে শোনা। তারপর কি হলো? তারপর ওটা দেখার পরে আমি যেহেতু ছোট ছিলাম সেহেতু আমরা একটা ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠি। চিৎকার দেওয়ার কারণে আশেপাশে যে আন্টিরা ছিল, প্রতিবেশীরা ছিল, তাদের মধ্যে থেকে একজন প্রথমে আসে এবং তিনি যখন আসে তখন অলরেডি আমার আপুকে প্রায় 4 থেকে 5 ফুট উপরে তারা তুলে ফেলেছে পাটি সহ। কিন্তু আমার আপুর সেই সেন্সটা নেই যে সে উপরে আছে নাকি নিচে আছে, সে পড়তে আছে তার মতো। সে আন্টিরা এটা দেখার পরে অনেক দোয়া দরুদ পড়ে এবং তাকে নিচে টানার চেষ্টা করে, কিন্তু তার পক্ষে সম্ভব হয় না। তারপর তিনি আরো যখন একটু চিল্লাচিল্লি করে তখন আশেপাশে আরো কয়েকজন আন্টিরা চলে আসে। রাসেল ভাই বলে, আমার একটু বলা ভুল হয়েছে যে আমার আম্মু সে সময় প্রতিবেশী বাসা ছিল এবং আমার আব্বু নিজের কাজে ছিল। এখন যখন আশেপাশে প্রতিবেশী আরো জন আসছে তখন বাড়ির মধ্যে অনেকটা শোরগোল শুরু হয়ে গেছে। এটার মধ্যে আমার মেজো ভাইকে পাঠানো হয় তাকে আমার আম্মুকে আনার জন্য। ততক্ষণে চলে আসে, কিন্তু আমার আম্মু যে এসে দেখে যে আমার আপু সেই উপরে আছে এবং তাকে কোনো মতে নামানো যাচ্ছে না। অনেক সময় চেষ্টা করা হয়েছে নিচের দিকে নামানো, কিন্তু হয় নাই। এখন যারা আমার আপুকে নিয়ে যেতে চাচ্ছিল উপরে, সেটা টিন থাকার কারণে তারা নিয়ে যেতে পারেনি। বারবার চেষ্টা করছে কিন্তু নিয়ে যেতে পারেনি। লাস্ট পর্যন্ত আমার আপুকে উপর থেকে এক প্রকার ফেলে দিয়ে তারা চলে যায়। কিন্তু চলে যাওয়ার আগে তারা আমার আপুর একটা বড় ধরনের ক্ষতি করে দিতে চায়। ক্ষতিটা এমন করে দিয়েছে, তারা আমার আপুর ঘাড়টাকে সম্পূর্ণভাবে পিছনে না, যতটুকু সম্ভব একজন মানুষের পক্ষে ঘাড়টাকে পিছনে দেওয়া সেটা করে দিয়ে যায় এবং বেঁকে যায় ঘাড়টা পিছন দিকে বেঁকে যায় যতটুকু সম্ভব। আচ্ছা। এবং তার জিভটাকে বাইরের দিকে বের করে উপরে আর নিচের দাঁত দিয়ে চাপ দিয়ে, যেভাবে বলে যে জিভে চাপ দেওয়া, বের হয়ে যায়। তারপরে যেটা সম্পূর্ণভাবে বলতে গেলে যে হিন্দুদের কালীর মূর্তির মধ্যে যেটা দেওয়া থাকে যে কালীর জিভটা সম্পূর্ণ বের করা এবং দাঁত দিয়ে চাপ দেওয়া, সেটা। তারপরে এটা যখন হয় তার মধ্যে আমার আব্বু চলে আসে এবং আসার পরে এই ঘটনা দেখার পরে তারা কি করে, খুব তাড়াতাড়ি একজন বড় হুজুরের কাছে যায় এবং হুজুর আমার ফার্স্ট টাইম আমার আপুকে দেখে এই কাজটা করতে মানা করে দেয়, কারণ সে বুঝতে পারে যে কাজটা এসেছে তার কাছে সেই কাজটা তার পক্ষে করা সম্ভব, কিন্তু তারও অনেক ক্ষতি হতে পারে। সেজন্য ফার্স্ট টাইম তিনি মানা করে দেন, তিনি অমত দিয়েছিলেন। তারপরে কিন্তু আমার আম্মুর কান্নায় দেখে এবং
তার দুঃখ দেখে শেষ পর্যন্ত তিনি রাজি হয় এবং তিনি বলে যে এটার জন্য কোনো ক্ষতি হলে কিন্তু আমি দায়ী না। সেজন্য তারপরে তিনি একটা প্রসিডিউর করে যে তাকে আমার আপুকে গোসল করানো হয় পরা পানি দিয়ে। যে গোসলে যে 3টা আছে যে 3 মগ পানি দিলে একটা নর্মালি গোসল হয়, যে 3 মগ পানি দেওয়ার পরে আমার আপুর স্বাভাবিক অবস্থা ফিরে যায়। সেটা পরে সেখান থেকে আমরা যখন নিয়ে আসে তখন অন দা ওয়েতে রিক্সা করে আসতেছিল, রিক্সা অন দা ওয়েতে তারা যখন আসতেছে রিক্সাটা বারবার মনে হচ্ছে যে উল্টে যাবে অথবা পড়ে যাবে একদিকে কাত হয়ে। সেটা দেখে রিক্সাওয়ালা ভয় পেয়ে যায় এবং রিক্সাওয়ালা আমার আপুকে এবং আমার আম্মু আব্বুকে রেখে চলে যায়। তখন যখন আবার বাসার দিকে ফেরত যাবে ঠিক সেই সময় আবার সে আগের পজিশনে দিয়ে যায় তারা, যে ঘাড় পিছনে এবং জিপ সামনে, জিপ বের করা। তারপরে সে সাথে সাথে সে আবার হুজুরের কাছে যাওয়া হয়। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর যখন বুঝে যে এটা খুব সহজে যাবে না, সেজন্য তিনি কি করে আগে আমার বোনকে ঠিক করে একবার গোসল করানো হয় এবং তারপরে তিনি এইটা করে যে যে 7 জন আসে আমার বোনের সাথে তাদেরকে বোতলবন্দি করার চেষ্টাটা করে এবং বোতলবন্দি করার চেষ্টাতে 6 জনকে বোতলবন্দি করতে পারে এবং 1 জনকে করতে পারে না। ছোট যে ছিল সবচেয়ে তাকে করতে পারে না। এবং তার সাথে যেসব জিন থাকে সাহায্যের জন্য তাদেরকে তারা সে বোতলটাকে এমন দূরে পাঠানো হয় যাতে কখনো ফিরে না আসতে পারে। ঘটনা এখানে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু ঘটনা শেষ হয়নি। আমার বোনের সাথে তারপরে হয়নি কিছু, কিন্তু আমার বোনের বিয়ে ঠিক 6 মাস আগে যখন বিয়েটা ঠিক হয় তখন থেকে ঘটনা শুরু হয়। সেই যে ছোটরা যে ছাড়া পেয়ে গিয়েছিল সে কি করে আমার বোনকে বারবার পজেস করে এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এমনও হয় যে তার মধ্যে এসে বিভিন্ন ধরনের অন্যরকম ভাবে কথাবার্তা বলা এবং বারবার চেষ্টা করা যা হয় আর কি সেরকম ধরনের হ্যাঁ। ব্যাপারগুলো ঘটে, কিন্তু তেমন কোনো বড় কিছু হয় নাই। না, বড় কিছু হয়তো যদি সে সময় আমার আপুকে ঠিক না করা যেত, কিন্তু ঠিক করা গিয়েছিল। ঠিক করা গিয়েছিল, সেজন্য আমার আপু এখনো জীবিত আছে। আচ্ছা, তারপরে বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ, বিয়ে হয়েছিল এবং বিয়ের পরে থেকে আরো বেশি সমস্যা শুরু করে, কারণ তাদের ইচ্ছা ছিল যে তাদের দেশে নিয়ে যাবে, তার অন্য একজনের সাথে বিয়ে হয়ে গেছে, সেজন্য তারা বারবার প্রজেস করতো এবং বারবার প্রজেস করার মাধ্যমটা ছিল যারা, সেটা হচ্ছে যে তারা একটা ফল আমার বোনকে খাইয়েছিল, যেটা ঘুমের মধ্যে খাওয়ানো বলে, সেটা খাইয়েছিল এবং এটা আমার বোনের থেকে যখন প্রজেস্ট অবস্থায় আমরা জানতে পারছি তার থেকে। ওইটার ফলে যখন তখন ইচ্ছা ওই জিনটা আমার বোনকে প্রজেস করতে পারতো এবং তাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারতো। যে কোনো কাজ করাতে পারতো? যে কোনো কাজ মানে কি, তার মানে ফ্যামিলির একজন বড় মানুষ, তাকে সবসময় আমার আপু রেসপেক্ট করে, এখন সেই রেসপেক্টটা আসে না, তাকে বিভিন্ন ধরনের গাড়ি মুড পাল্টে যায়। মুড পাল্টে যায়, সেটা সম্পূর্ণ অন্য একটা পার্সোনালিটি চলে আসে তার মধ্যে। আচ্ছা, এবং অনেক অন্যরকম ভয়েসেও কথা বলেন মাঝে? অন্যরকম ভয়েস না, এটা তার ভয়েসটা সেমই থাকে, শুধু একটু কণ্ঠস্বরটা একটু চেপে কথা বলা যেটা আছে, এটা হতো। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে আপনাদের ফ্যামিলির সবাই দেখেছে যে ওনার ঘাটটা বেশ খানিকটা বেঁকে গিয়েছিল যখন প্রথমবার অ্যাটাক করে, এবং ওই সময় ওই ভয়ঙ্কর মুহূর্তে আপনার বোনকে সুস্থ করা গিয়েছিল বলেই এখনো তিনি বেঁচে আছেন বলে আপনারা মনে করছেন এবং এখন তিনি সুস্থ আছেন। জি, আলহামদুলিল্লাহ। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে আপনার জয়েন করার জন্য, এবং আপনি অনেক দূর থেকে কষ্ট করে চট্টগ্রাম থেকে এসছে এত দূর পর্যন্ত এবং আজকে রাতে আমাদের এখানে আছেন, এবং আপনাকে অনেক ধন্যবাদ। এবং যারা আপনাকে হেল্প করছেন, স্টুডিও পর্যন্ত নিয়ে এসছেন, তাদেরকেও অনেক 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 ধন্যবাদ। আমরা SMS পড়বো, আমরা কমেন্ট পড়বো, সবই করবো, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে হবে। বিরতির পরে আবারও ফিরে আসছি আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:34 শুনছেন সব সময় রেডিও ফুর্তি। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনারা শুনছেন ভূত এফএম এবং দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। আপনারা সবাই জানেন, এবং আপনাদের কাছে গ্রামীণ ফোন নিয়ে আসছে ভূত এফএম, এবং আপনারা উপভোগ করছেন। 5টা বছর আমরা কাটিয়ে ফেললাম, কিন্তু ফারুক আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন। SMS করেছেন আমাদের দিতে হচ্ছে রজনী সিলেট থেকে। এছাড়া সাকিব আমাদের SMS করেছেন, অনেকদিন পর তিনি জয়েন করলেন। তানজাম সিলেট থেকে আমাদের এখানে SMS করেছেন, এবং আমাদের এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি তিমাত
পুলিশ লাইন ময়মনসিং থেকে রিয়া আমাদের এখানে SMS করেছেন, এবং SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি SH আবরার, এবং আমাদের এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি পড়শি। এছাড়াও SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে প্রান্ত, এবং এছাড়া আমাদের এখানে মোস্তাক বেদি রোড থেকে SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি গাজীপুর থেকে তাজমিল, এছাড়াও সাকিব আমাদের এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি আমাদের এখানে আবির সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজে লিখে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দীর্ঘ আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের এখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করছেন ফেসবুকে, যে রেডিও ফুর্তি যে পেজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আছেন হাসান, এছাড়াও রয়েছেন আলী মাহমুদ, এছাড়াও এখানে রয়েছেন দেখতে পাচ্ছি সোনিয়া আছেন এখানে, আমাদের এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ হাসনাইন, এছাড়াও আমাদের এখানে রয়েছেন মোহাম্মদ ইলিয়াস জনি, এছাড়াও হাবিবা আহমেদ, এছাড়াও আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি ডিজে নিপু, MD ইব্রাহিম, পাপ্পু, সোয়েব আহমেদ সহ আরো অনেকে। রেডিও ফুর্তির ভূত এফএমের যে পেজটা রয়েছে সেই পেজেও দেখতে পাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন এবং কমেন্ট করছেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে রাসেল ভাই, ভয়ও লাগছে লিখেছেন MD লিটন হাজারি, MD আশিকুর রহমান লিখেছেন আমার কমেন্ট কখনো পড়া হয় না, এই তো পড়ে ফেললাম। আজাদ আমাদের ইসলাম আমাদের এখানে দেখতে পাচ্ছি যে SMS করছেন, এবং তিনি আজাদ নিউ ইয়র্ক সিটি থেকে তিনি শুনছেন আমাদের এখানে। নুরুদ্দিন এখানে কমেন্ট করেছেন, এবং কমেন্ট করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি জাহিব মাইশা। এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছি MD সবুজ শাহ রয়েছেন আমাদের এখানে রয়েছেন অনিক রয়, অনিক সহ আরো অনেকে আমাদের এখানে কিন্তু কমেন্ট করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং এখনো রাত জেগে আমাদের সাথে আছেন এবং শুনছেন আমাদেরকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার কথা হয়ে যাবো। আমি জিয়াদুল ইসলাম রাজু, আমি ধানমন্ডি 27 থেকে এসেছি। আর অ্যাকচুয়ালি আমার সাথে যে বড় ভাই আসছে মোহাম্মদ আলমগীর, তাকে রিয়েলি থ্যাঙ্কস। আমরা ঘটনায় যাই, আমরা এই জন্য একজন বললে তখন সবাই বলেন বলে আমরা ঘটনায় যাই। অ্যাকচুয়ালি আমার যে ঘটনাটি ঘটেছে এটা আমার গ্রামের বাড়ি চাঁদপুর বাবুয়ার উত্তর মশাদি গ্রামে। তো আমরা 3 ভাই। তো আমার যিনি বড় ভাই তিনি মাছ ধরতে অ্যাকচুয়ালি অনেক লাইক করেন। তো আমরা প্রায় সময় আমরা 2 ভাই মিলে মাছ ধরতে যেতাম। তো প্রতিদিনের মতোই আমার ভাই আমাকে বলে যে চল আজকে আমরা মাছ ধরতে যাই। তো আমি বলি যে ভাইয়া ডিনার করে তারপরে একসাথে যাই। আচ্ছা ওকে। তো ডিনার করে তো রেস্ট নিয়ে তারপর বের হলাম মাছ ধরার উদ্দেশ্যে। তো যাওয়ার পর তখন ডিনার করে রেস্ট নেওয়ার পর তখন প্রায় কি 12:30 বা 1:45 বেজে গেছে। তো আমার একটা কথা বলতে গিয়ে আমার এলাকায় অনেক পরিমাণ বিল আছে। তো আমরা একটা বিলে যাই মাছ ধরার জন্য। তো অ্যাকচুয়ালি ওই দিনে ওই বিলটাতে আমরা আসলে অনেক ভালো মাছ পাচ্ছি। তো আমরা মাছ ধরতেছি। তো মাছ ধরতে ধরতে তো আমরা অ্যাকচুয়ালি যে বিলে যাই মাছ ধরতে, ওই বিলের দক্ষিণাংশে একটা পুরনো হিন্দু বাড়ি আছে। তো অবশ্য এই হিন্দু বাড়িটা এখন পরিত্যক্ত আছে। তো ওই হিন্দু বাড়িতে রাত্রে তো দূরের কথা, দিনের বেলাও মানুষ কোনো সচরাচর চলাফেরা করে না। তো আমরা মাছ ধরতে ওই প্রায় হিন্দু বাড়ির কাছাকাছি চলে যাই। তো আসলে আমাদের ওই সিজনটা ছিল বর্ষাকাল, একটা সিজন ছিল। তো বর্ষাকাল বলতে মোটামুটি সব দিকে পানি। তো যখন ওই বাড়িটার একটা পিছনে একটা কূপের মতো ছিল। তো ওই কূপের মতো ছিল, আর ওই কূপের পাশে একটা বিশাল জঙ্গল ছিল। তো আমরা মাছ ধরতে ভালো, আসলে ওই বর্ষাকাল এই জঙ্গলগুলা বলতে ওগুলাতে একটু মাছ বেশি পাওয়া যায়। তো আমরা কি করি আস্তে আস্তে এই জঙ্গলের ভিতরে ঢুকি মাছ ধরার উদ্দেশ্যে। তো জঙ্গলে ঢুকতে ঢুকতে ভিতরে আরো গহিনে গেলাম। এখন আসলে বর্ষাকাল আর বৃষ্টির সিজন, আকাশ মেঘলা, এভাবেও এত কালো ড্রাগ অন্ধকার। তো তাই বলে আমরা মাছ ধরতেছি। তো অনেক ভিতরে যখন গেছি একদম নিস্তব্ধতার সময়। তো নিস্তব্ধতার সময়টার মধ্যে তখন অ্যাকচুয়ালি আমার ভাই আমার সামনে আর আমি আমার ভাইয়ের পিছনে। তো পিছন দিয়ে আমি হাঁটতেছি। তো হঠাৎ করে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে কোথায় থেকে জানো কেমন একটা গুচ্ছ একটা আওয়াজ শুনতে পেলাম আমি। তো তখন আওয়াজ শুনতে পেলে তো তখন আমার কানে যখন আওয়াজটা আসে, তো তখন আমি একটু ভালো মতো লক্ষ্য করি যে আসলে আওয়াজ কোন দিক থেকে আসে। তো আস্তে আস্তে দেখতেছি আওয়াজের সাউন্ডলিটা আরো বেড়ে আসতেছে। তো আমি এক পর্যায়ে নজর করে দেখি যে আওয়াজটা করছে অ্যাকচুয়ালি আমার পিছনে একটি বিড়াল, তাও একদম আমার কাছাকাছি এসে পড়েছে। তো তা দেখে আমি হঠাৎ
মানে শিউরে উঠি যে আমার এটা এত কাছে। তো তারপরও আমি মানে খুব ভয় পেয়ে উঠি। তো আমার মধ্যে তখন এতটা ভয় কাজ করে যে আমি আমার ভাইকে যে বলবো বা ডাক দিব, তাকে বলবো যে বিড়ালটি কোথায় বা কি এটা, তো ওই সাহসটা তখন আর আমার মধ্যে নেই। আর অ্যাকচুয়ালি আমি খুব ভীতুত এই কারণে। তো আমরা যখন বিড়ালটা যখন তার মতো করে আরো সাউন্ড ভাবে ডাকতেছে, তো অনেকক্ষণ ডাকার পর তো আমার ভাই অবশ্য তার নজরে পড়ে যে এটা বিড়াল ডাকতেছে, তো সে শুনতে পান। তো তিনি আসে কি করেন, বিড়ালটিকে পাও দিয়ে ছুরি মেরেন। তো ছুরি মারলে বিড়ালটি দেখলাম যে ডাকতে ডাকতে বিড়ালটি পালিয়ে গেল। তো পালিয়ে যাওয়ার পর তখন পালিয়ে যাওয়ার পর আমার মধ্যে আর ওই ভয়টা কাজ করে না। তো কাজ করার তো আমরা আরো হাঁটতেছি, তো এক পর্যায়ে আমরা আরো ভিতরে আরো গহীনে চলে যাই। তো চলে যাওয়ার পর হঠাৎ কোথা থেকে জানি কেমন একটা মৃদু একদম ঠান্ডা হাসির আওয়াজ আসতেছে। তো হাসির আওয়াজ আসতে পড়ছে, আর এখন আমার ভাই কি বুঝতে পারছে আমি আসলে তা বুঝি না। তো আসার পর আমার ভাই কিছু না বলে হাসির আওয়াজটা আস্তে আস্তে সাউন্ডটা বাড়তেছে হাসির আওয়াজের। তো আমার ভাই বলে যে চল আমাদের আজকে আর মাছ ধরতে হবে না, আমরা চলে যাই, আমরা বাড়িতে ফিরে যাই। তো আমি আর আমার ভাই বাড়ির দিকে রওনা করলাম। তো রওনা করলাম যখন আমরা ওই বাগান থেকে, অবশ্য আমাদের কোনো বাধা প্রদান হয় না বের হওয়ার সময়। তো আমরা যখন বের হয়ে আসা পড়ি, তো বের হয়ে আসার পর যখন আমরা আবার ওই বিলে প্রবেশ করি, মানে জঙ্গল থেকে বেরিয়ে আসি, তখন আমরা ভালো মতো আসি। বিল থেকে প্রায় যখন উঠে আসবো, তখন ওই পর্যায়ের মধ্যে হঠাৎ করে কোথা থেকে জানি মানে এত একটা মায়াবী সুরে, মানে একটা মেয়ে কণ্ঠ এত মায়াবী সুর মানে কান্না করতেছে, যে তা শুনে আমরা যে সামনে একটা পা দেব, মানে ওই শক্তিটা এখন আমাদের মধ্যে কাজ করতেছে না। যে মানে এত নিশিরাত্রে আর এত মায়াবী কণ্ঠে কিভাবে সে কান্না করবো। তো কিভাবে কান্না করবো, তো এক পর্যায়ে আমরা দাঁড়িয়ে যাই। তো দাঁড়িয়ে এখন চারদিকে তাকাই, তো এখন কোথাও দেখতে পাচ্ছি না। হঠাৎ আমাদের ওখানে মানে আমাদের গ্রামের ভাষায় কড়ি গাছ বলে, তো বিশাল একটা গাছ আছে। তো এক পর্যায়ে গাছের তাকে লক্ষ্য করে দেখি অবশ্য মানুষ আকৃতি, বাট মানুষ এত হাইট হতে পারে তা জানা নাই। তো মানে হাইট আছে অনেক ভালো লম্বা, আর পুরো সাদা ড্রেস, সাদা একটা কাপড় পরা, আর তার চুলগুলো হোয়াইট। আর চুলগুলা মানে এত করে ও গাছের ডাল থেকে আর মাটি থেকে প্রায় অর্ধেকাংশ এত লম্বা চুলগুলা নিচ দিকে ছেড়ে দিয়ে সে কান্না করতেছে। তো আমরা তাকে তার দেখতেছি, আর আমিও তো এক পর্যায়ে কাঁপতেছি, আর আমার ভাইকে আমি ধরে রাখছি। তো ধরে রাখার পর তো ও মানে ওর দিকে তাকিয়ে আছে, আর ও বিভিন্ন ভঙ্গিমা করে আমাদেরকে দেখাইতেছে আর কাঁদতেছে। তো কাঁদতেছে, তো আমার ভাইকে আমি ধরে, ভাই আমার হাতটা ধরে, তো ভাই আমার হেঁটে নিয়ে আসতো। ভিলের রাস্তা তো অ্যাকচুয়ালি পাশে কোনো মানে অন্য কোনো রাস্তা নেই যে অন্য কোনো ওই দিক দিয়ে আমরা চলে গেলাম, তো এই দিক দিয়ে যেতে হবে। তো আমার ভাই কি হলো, আমার হাতটা ধরে, তো আমার ভাইয়ের সাহস আছে এটা বলতে হয়, কারণ তুমি এই পরিস্থিতির মধ্যে দিয়েও মানে আমার হাতটা ধরে সে চলে যায়। তো চলে যাওয়ার পর এখন ওই গাছটা নিচে আসছি, আর ও আমাদের গায়ে শিশি করে দেয়। তাও আমরা ব্যাপারটা নর্মালি ভাবে নিই। তো আমরা চলে যাই। তো চলে যাওয়ার পর তো আমাদের বাড়িতে কিছু দূরে বাড়িতে প্রবেশ করার যে রাস্তাটা ছিল, অ্যাকচুয়ালি ওই রাস্তাটা মানে লম্বা একটা রাস্তা। তো আমাদের বাড়িটা তো অনেক পুরনো বাড়ি ছিল। তো বাড়িটার এক পাশে তো বিশাল মানে একটা কবরস্থান ছিল। তো কবরস্থান আছে বলে মানে কবরস্থানের পাশে বিভিন্ন বাঁশের ঝাড়, তারপর বিভিন্ন জঙ্গল, তো বিভিন্ন জঙ্গল আছে। তো এই জঙ্গল আসার পর তো অ্যাকচুয়ালি ওই জায়গাটা মানে এত অন্ধকার। ওইখানে কি হলো এটা বলেন। হ্যাঁ, ওখানে কি হলো, ওখানে চারদিকে এত অন্ধকার। তো হঠাৎ করে আমরা কিছুটা যাওয়ার পর হঠাৎ আমাদের রাস্তা মানে সব আর কিছু দেখতে পাচ্ছি না, মানে এত ডার্ক অন্ধকার হয়ে গেল। তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে যাওয়ার পর এখন তারপরে কি হলো, হ্যাঁ তারপরে এখন মানে পাশের গাছগুলা থেকে কেমন হাওয়া বসতে আছে। তো হাওয়া আসার পর এখন হাওয়াটা আস্তে আস্তে, বাট আমাদের সামনে কিছু আসে না, সবগুলো আমার পিছনের গাছগুলাতে। তো পিছনের গাছে হাওয়া আসার পর এখন গাছগুলা এত মানে চুরমার করে দিতেছে, কেমন মানে ঝড় উঠলো গাছে, গাছে বুঝতে পারলাম। তারপরে ভাইয়া তারপরে বলেন। তো এভাবে ঝড় উঠার পর তারপর আমরা কি করলাম, তারপরে আমার ভাইয়ের এক পর্যায়ে তখন আমার ভাই কি মানে জানি না কেন বললো যে আমাকে বলতেছে যে তুই পিছনে তাকাইস না, সোজা হাঁটতে থাক। তো আমি এক পর্যায়ে আসা পড়ি। তো হাঁটতে হাঁটতে যখন এক পর্যায়ে আমরা বাড়িতে পৌঁছে যাই, তো বাড়িতে পৌঁছে যাওয়ার আমার ভাই, তো আমরা দুই ভাই হতাশ ফলে আমরা যার যার রুমের মতো গিয়ে শুয়ে পড়লাম। তো আমার ভাবি দরজা খুললো। তো ভাবি দরজা খোলে, তো আমরা ভাবির কাছে ব্যাগটা দিয়ে তো আমরা নিজে যার মতো শুয়ে যাই, আর ভয়ে আমরা কারো কাছে এটা ডিসকাস করতে পারি না। তো আমার ভাবি কি করে, ওই বাইরের লাইট জ্বালিয়ে সে বাইরে মাছগুলা কাটতে বসে। তো কাটতে বসার তো হঠাৎ তার মাছ কাটার পাশে কোথায় থেকে যেন একটা বিড়াল এসে তার নিজের মতো করে ডাকছে।
তো ডাকছে আর অ্যাকচুয়ালি ওই বিড়ালটা ডাকছে আর তো আমার ভাবির মধ্যে তো নার্ভাস ছিল না, তো ভাবি 2-3 বার বিড়ালটাকে তাড়িয়ে দেয়। তো তারপরে বিড়ালটি আসে, বারবার আসতেছে বিড়ালটি। তো বিড়ালটি আসার পর এক পর্যায়ে ওই বিড়ালটিকে ভাবির কাছে একটা ঢিলা ছিল, তো ওই ঢিলাটা ছুড়ে মারে। তো বিড়ালটি নাকি চলে যায়। তারপর ভাবি ওই মাছগুলা আমাদের পুকুর পাড়ে কাটতে যায়। তো অ্যাকচুয়ালি ওই ভাবি ওই পুকুর পাড়ে যাওয়ার পর ভাবি আর কিছু বলতে পারে না। তো আর কিছু বলতে পারে না। আর তো আমরা যখন ফজরের আজান দেয়, তো ফজরের আজান দেওয়ার পর আমার আম্মু আমার ভাইকে ঘুম থেকে জাগিয়ে দেখে যে ভাবি ঘরে নাই। তো ভাবি ঘরে নাই। আর আপনার ভাবির সাথে কি সমস্যা হয়েছিল? আমাদের ভাবির সাথে, আমার ভাবির দোষ কি ছিল জানি না, ভাবি অবশ্য ওইটা মনে হয় আমাদের মাছ খেতে চেয়েছিল। তো আমার ভাবি অ্যাকচুয়ালি আপনার ভাবির সাথে কি সমস্যা হয়েছিল? ভাবির সাথে সমস্যা হলো, ভাবি বিড়ালটিকে তাড়িয়ে দিয়েছে, বিড়ালটিকে ইট ছুঁড়ে মারছে, বিড়ালটি গায়ে পড়ছে, তো বিড়ালটি পালিয়ে গেছে। সেটা আমরা শুনেছি, কিন্তু কি সমস্যা হয়েছিল? ভাবির সাথে সমস্যা হয়েছে। তারপর অ্যাকচুয়ালি ভাবিকে এভাবে যাওয়ার পর ভাবি সিনসেস অবস্থা, আমরা ভাবিকে খুঁজে পাই। তো খুঁজে পাওয়ার ভাবিকে মানে তিনি হঠাৎ করে কেমন জানে আমাদের পরিবার সাথে মাঝে মাঝে এত পরিমাণ বিহেভ করে, এত বাজে বিহেভ করে, আমরা কিছু বুঝতে পারি না। তো এক পর্যায়ে তাকে তারপর আপনার ভাবি তারপরে পজেসড হয়েছিল। আমরা ছোট্ট বিরতি